রাহুল, আয়েশা, অভ্র, বাহ! আচ্ছা মেহরা, বৈশালী, প্রসূন, অন্বেষা, রনি, তৃষা, রিনা, বাহ! বাহ! সার্নক, ইফতিশা, আশিন, শ্রীবার্ত, বাহ! ঠিক আছে চলো। সবাই একটু ফার্স্ট জয়েন হও, ওকে? বা তোমাদের যারা, যারা বন্ধু আছে তাদেরও একটু জানিয়ে দাও যে ক্লাস লাইভ হয়ে গেছে, সবাই ক্লাস জয়েন হয়ে যাও। আচ্ছা, তোমাদের একটি ব্যাপার জানিয়ে দিই। কালকে তোমাদের যে লাইফ সায়েন্সের ক্লাস হয়েছে, সেই লাইফ সায়েন্সের ক্লাসে একটু টেকনিক্যাল কারণে তোমাদের রেকর্ডিংটার প্রবলেম হয়েছে, ওকে? তো রেকর্ডিং এর জন্য তোমাদের আজকে আমি তোমাদের এই ফিজিক্যাল সায়েন্স ক্লাসের পরে তোমাদের একটি ক্লাসের লিংক তোমাদের গ্রুপে দিয়ে দেব। সেই গ্রুপ লিংকের থ্রুতে তোমরা আজকে ক্লাসটি দেখে নেবে, ওকে? ক্লাসটি তোমরা ইউটিউবে পাবে আমার চ্যানেলে, ওকে? তো কালকের যারা যারা জয়েন হয়েছিল বলো তো দেখি ক্লাস কেমন লেগেছে, ফার্স্ট লাইফ সায়েন্সের? ভালো, ভালো, অসাম। আচ্ছা, আচ্ছা, খুব ভালো, ফ্যান্টাস্টিক। আচ্ছা ঠিক আছে। তো আজকে যে ক্লাসটি হতে চলেছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ওকে? তো ফিজিক্যাল সায়েন্সের যিনি আছেন, তো সেই স্যার কিন্তু আরো ভালোভাবে তোমাদের বোঝাবেন, ঠিক আছে? তো তোমরা গেস করতে পারবে স্যার না ম্যাম? ম্যাম। আচ্ছা, স্যার, ম্যাম, ঠিক আছে, তোমাদের মধ্যে দ্বন্দ্বটা বজায় থাক। তো দেখো লাস্ট পর্যন্ত কে আসতে চলেছে। তো কালকে যেমন আমার একটি স্টুডেন্ট যে বর্তমানে আহ মাধ্যমিক পরীক্ষার্থী, সে আমার সম্বন্ধে মানে আমার কাছেই পড়তো, সে মানে তোমাদের একটু রিভিউ দিয়েছিল, ঠিক আছে? তো আজকেও সেরকমই একটি স্টুডেন্ট আছে, যে তোমাদের একটি নয় দুটি স্টুডেন্ট আছে, ঠিক আছে? যে দুটি স্টুডেন্ট আছে যে তোমাদের আমার সম্পর্কে বা আমাদের এই প্ল্যাটফর্মের সম্পর্কে তোমাদের কিছু বলবে, ওকে? তো তোমরা একজন স্টুডেন্ট আছে যে আছে জলপাইগুড়ি থেকে, ঠিক আছে? আরেকজন স্টুডেন্ট আছে বর্ধমানের কাটোয়া থেকে, বর্ধমান থেকে। তো তোমাদের দুজনের কথা একটু শুনে নাও। তারা দুজন হচ্ছে আমার ওয়ারিয়র্স, ঠিক আছে? সো তাবাসসুম, তুমি কি প্রেজেন্ট আছো? যদি প্রেজেন্ট থাকো তুমি মাইকটা অন করো। আগে তাবাসসুম তুমি বলে নাও, দেন বলবে আমার খোকন, ঠিক আছে? হ্যাঁ খোকন, দেখতে পাচ্ছি। তাবাসসুম তুমি মাইক অন করো। আচ্ছা, এক সেকেন্ড, মাইকটা অন করো তাবাসসুম। দেখো কথা শোনা যাচ্ছে কি? অন হচ্ছে না, ভিডিও প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার এখান থেকে তো অ্যাক্সেস দেওয়াই আছে তোমার অন করার। হ্যাঁ তাবাসসুম, তুমি মনে হচ্ছে মাইক অন করেছো, বলো। বলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পিকচার ক্লিয়ার আসছে না ঠিক? হ্যাঁ বলো, হ্যালো। কেউ একজন কথা বলছিলে, তাবাসসুম কি তুমি? না। আচ্ছা ঠিক আছে, তাবাসসুম তুমি মাইকটা অন করো, আর যে মাইকটা অন করেছো অফ করো, ওকে? ওকে একটু স্যার। ফাস্ট করো। হ্যাঁ, আকাশদীপ তুমি মাইকটা অফ করো, ওকে? তাবাসসুম বা খোকন যে পারবে মাইকটা অন করো আগে, ফার্স্ট একটু করো, কারণ আমাদের স্যার ওয়েট করছেন। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, তাবাসসুম বলো। হাই স্যার অ্যান্ড হাই এভরিওয়ান, আমি তাবাস্সুম ইসলাম, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সুভাষিনী গার্লস হাই স্কুল থেকে। আমি এবছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। 3টে পরীক্ষা হলো, আরও 4টে বাকি রয়েছে। আমার স্যারের সাথে দেখা হয়েছে আনএকাডেমির থ্রুতে, লাইফ সায়েন্সের জন্যই। তো এটা হয়তো আমাদের দুর্ভাগ্য যে স্যারকে আমরা অনেক দেরিতে পেয়েছি। এই অক্টোবর মাসের নাগাদ আমরা স্যারকে পেয়েছি, কিন্তু দেরিতে পাওয়া পেলেও মানে আমরা ওইটুকু সময়ের মধ্যেও স্যার আমাদের প্রিপারেশন যথেষ্ট ভালোভাবে করিয়েছেন। আমি যদি নিজের কথা বলি, আমার সব থেকে বেশি প্রবলেম লাইফ সায়েন্সেই ছিল। তো লাইফ সায়েন্সটাকেই স্যার অনেক বেশি আমার স্ট্রং করে দিয়েছেন। টেস্টেও রেজাল্ট ভালোই হয়েছে এবং আশা করি মাধ্যমিকে আরো ভালো হবে। আর আমাদের আমাদের যে ব্যাচটা ছিল ওখানে আমাদের সবারই প্রবলেম ছিল, আমরা নানান রকম
আমাদের ব্যাচ নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, তো সেই সময় স্যার এসে আমাদেরকে সাহস জাগিয়েছেন যে না তোমরাও র্যাঙ্ক করবে, আমাদেরকে নিজের ব্যারিয়ার্স বানিয়েছেন। তো এই জন্য স্যারকে অবশ্যই থ্যাংক ইউ। আর তোমাদের তো আরো বেশি সৌভাগ্য যে তোমরা প্রথম থেকে স্যারকে পাচ্ছ, এবং আশা করি আমাদের এখান থেকে র্যাঙ্ক হলেও তোমাদের ওখান থেকে র্যাঙ্ক শিওর হবে, কারণ তোমরা প্রথম থেকে স্যারকে পাচ্ছ। আর ম্যামও যথেষ্ট ভালো, কিন্তু ম্যামকে আমরা পাইনি, ম্যামকে আমরা শেষ পরীক্ষার আগ মুহূর্তে শুধু পেয়েছি। তো অল্প একটু সময়ের জন্য হলেও ম্যাম আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন, নিজের বেস্টটা দিয়েছেন। এবং আশা করি আমাদের ম্যাথস, লাইফ সায়েন্স, ইভেন প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষাই ভালো হবে। তো তোমাদেরকে একদম এই বলবো, যারা স্যারের সাথে এত তাড়াতাড়ি জুড়ে গেছো তারা ভালোভাবে পড়াশোনা করো, আর স্যারের কথা শোনো, নিশ্চয়ই র্যাঙ্ক হবে। একদম একদম থ্যাংক ইউ তাবাসসুম। তো তুমি কালকে তোমার পরীক্ষা আছে, তাও তুমি আমাদের এখানে এসে তোমার রিভিউ দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। তো এবারে তুমি ভালো করে তোমার পড়াশোনা করো, র্যাঙ্ক কিন্তু 1 চাই, ঠিক আছে? আমাদের টার্গেট কি? র্যাঙ্ক 1, ঠিক আছে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। একদম। ওকে, তুমি লিভ করতে পারো। আর খোকন যদি থাকো, তুমি একবার মাইকটা অন করে বলতে পারো। খোকন। হ্যাঁ খোকন, শোনা যাচ্ছে, বলো। हेलो। হ্যাঁ বলো। हाँ सर, फर्स्ट थैंक यू फॉर so much सर, আপনাকে একটু জোরে বলো, হ্যাঁ। অপরচুনিটি। ঠিক আছে একদম একদম, 1 হ্যাঁ। মিনিট। ফার্স্ট আপনাকে আমার এত হচ্ছিল, আপনাকে খুব মাচ মাচ থ্যাংক ইউ জানাচ্ছি এই অপরচুনিটি আমাকে দেওয়ার, আপনার সম্বন্ধে বলার জন্য। তো ফার্স্ট আমি আমার ইন্ট্রোডিউসটা দিই। আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত মাখালতর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি এখন। তাবাসসুম যেটা বললো 3টে অলরেডি হয়ে গেছে, আর বাকি আছে। তো স্যারের সম্বন্ধে আমি কিছু বলি। স্যারকে আমরা মোস্ট প্রবাবলি অক্টোবর মাসে পেয়েছিলাম। 2 মান্থ আমরা স্যারের গাইড অ্যান্ড শিক্ষা পাই। তো স্যারের ক্লাস চায় না, স্যার মানে এতটাই ফ্রেন্ডলি যে আমরা তার সাথে ওনার সাথে কিভাবে মিশে গেলাম তা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা ক্লাস করবে, তোমরা ফুল ইয়ার গাইডেন্স পাবে। আমরা 2 মাস পেয়ে এতটাই স্যারের প্রতি আকৃষ্ট হয়েছি যে, আর তোমরা ফুল মান্থ ফুল ইয়ার গাইডেন্স পাবে। এন্ড স্যার হচ্ছে যে এতটাই মোটিভেটার, কি বলবো আমি। ইউটিউবে এতজন মোটিভেটার আছে, কিন্তু স্যারের মোটিভেশন পেয়ে আমি এতটাই যে হয়েছি যে র্যাঙ্কের আমাদের মধ্যে স্বপ্ন এসেছিল। তোমরা ফুল ইয়ার স্যারের গাইডেন্স পাবে, তো তোমাদের রেজাল্টের ভালো তো হবেই, ইভেন র্যাঙ্কও তোমাদের হতে পারে। তো একদম এটাই একদম। বলার আর ছিল। বলো, তোমার পরীক্ষা কেমন হচ্ছে বলো। পরীক্ষা তো পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনার বাহ, ঠিক মাথায় আছে। হাত থাকলে সব হবে। একদম একদম, ফাটালেই হবে। তো বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও, তারপরে তো আবার আমরা আসছি, ঠিক আছে? তো এটা হচ্ছে সব আমার ওয়ারিয়র্স। তো তোমাকে প্রথমেই থ্যাংক ইউ জানাই। তোমার পরীক্ষা ভূগোল পরীক্ষা থাকা সত্ত্বেও তুমি আজকে আমাদের সাথে এসে তোমার জেনুইন রিভিউটা দিয়েছো। তো তোমাকে অশেষ ধন্যবাদ। তো তুমি এবারে গিয়ে তোমার রিভিশনটা কমপ্লিট করে নাও এবং কালকে পাঠিয়ে পরীক্ষাটা দিয়ে এসো, ওকে? চলো, আপনার র্যাঙ্ক তো করতে হবে কিন্তু। সবকিছু। একদম একদম একদম, আমি তো সবসময় আছি তোমাদের সাথে, ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ। তুমি এবার লিভ করতে পারো, ওকে? ওকে, একদম। বাট আমার আর বলো। আমি দিতে পারলাম না স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ফুল মনের ভাব প্রকাশ করতে পারলাম না আমি। আচ্ছা ঠিক আছে, সরি। নেক্সট আবার আমরা মিট করবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। ওকে, একদম। চলো। তো আজকে তোমাদের ক্লাসে আসছেন যিনি, তিনি পড়াবেন তোমাদের ফিজিক্যাল সায়েন্স। বলো, সবাই রেডি তো ফিজিক্যাল সায়েন্স পড়ার জন্য? কারা কারা রেডি? ইয়েস, ইয়েস। ওকে, ওকে, ওকে। চলো, তো দেখে নাও কে আসছে, ওকে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড।
হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই দেখতে পাচ্ছ? হ্যালো, সবাই দেখতে পাচ্ছ তো? হুম। তো সবার ফার্স্টে আমি নিজেকে একটুখানি ইন্ট্রোডিউস করে দিই। মাই নেম ইজ সোমদীপন অধিকারী। আমি যে সাবজেক্টটা তোমাদের পড়াতে চলেছি সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, এবং আমি আশা করি তোমরা আমার পড়ানো বুঝতে পারবে এবং বুঝে বুঝে জিনিসটাকে পড়তে পারবে এবং নেক্সট ইয়ার মাধ্যমিকে কিন্তু খুব ভালো করে রেজাল্ট করতে পারবে, এটাই আমি চাই। এবং তোমাদেরকে আমি এটাই বলবো যে যদি আমি যখন পড়াবো যদি কিছু বুঝতে না পারো তাহলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে যে স্যার এটা বুঝতে পারলাম না বা এই ব্যাপার। তোমার গ্রুপেও জিজ্ঞেস করতে পারো যে এই ব্যাপারটা বুঝতে পারিনি স্যার, আরেকবার এ করে দিন। ঠিক আছে, তাহলে এইবারে আমি হচ্ছে এটা শেয়ার করে নিই পিডিএফটা। যেটা আমি শেয়ার করলাম সবাই একবার ইয়েস বলে দাও যে সবাই পিডিএফটা দেখতে পাচ্ছ কিনা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক নাকি? চলো। হ্যাঁ, যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে একটা যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করে যাও, বায়োলজি বাই মোনায়েম, তোমরা অলরেডি হয়তো জানো, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। এই হচ্ছে কিউআর কোড দেওয়া আছে, এখান থেকে তোমরা ইজিলি কিন্তু জয়েন করতে পারো। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে এটা আমার ফেসবুক আইডি সন্দীপন, এখানেও তুমি আমাকে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। একটু সময় লাগতে পারে বাট আমি হয়তো সবাইকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হচ্ছে গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ সম্পর্কে আমাদের একটুখানি পড়ে নিতে হবে। তোমাদের বইতে এটা সেকেন্ড চ্যাপ্টারে আছে, সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে গ্যাসের আচরণ আছে। তো সেটা নিয়েই আমি একটুখানি কথা বলবো, তাহলে একটুখানি তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। ওকে, তো চ্যাপ্টারটা তুমি যখন দেখবে চ্যাপ্টারটা একটু বড় মনে হতে পারে, বা মনে হতে পারে যে কত গ্রাফ আছে, কত ম্যাথ আছে, কত কিছু ফর্মুলা টর্মুলা অনেক কিছু আছে, মনে হতে পারে যে খুব কঠিন একটা চ্যাপ্টার হতে পারে বা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। ফার্স্ট চ্যাপ্টারটা কি হলো, ফার্স্ট চ্যাপ্টারটা পরে হবে, আমি এটা দিয়ে শুরু করছি, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তাহলে এটা আমরা শুরু করছি। এখানে আমি সেটা সবার ফার্স্টে যে স্লাইডটা করেছি সেখানে লেখা আছে আমরা আজকে যা যা পড়বো। তো চ্যাপ্টারে তো অনেক কিছু আছে, এবার আমি এখানে যেটা লিখে দিয়েছি সেখানে হচ্ছে কিছু কিছু মেন মেন পয়েন্টস গুলোকে আমি এখানে লিখে দিয়েছি, যেগুলো আর কি তোমাকে পড়তেই হবে ফর এক্সাম পারপাস, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমরা এখানে কি বলছি যে গ্যাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। তো আমরা স্বাভাবিকভাবে গ্যাসের আচরণ পড়ছি, তো গ্যাস সম্পর্কে তো একটা সাধারণ একটা প্রাথমিক ধারণা থাকা তো খুব ইম্পর্টেন্ট, তাই না? তো এখান থেকে গ্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা বলতে কি বোঝায়? দেখো, আমরা একটা জিনিস নর্মালি জানি যে কোনো পদার্থের হচ্ছে তিনটে অবস্থা আছে, একটা হচ্ছে সলিড, লিকুইড, একটা গ্যাস। এছাড়াও আরো দুটো অবস্থা আছে, প্লাজমা আছে, বোস-আইনস্টাইন আছে, সেগুলো তোমাদের এখন লাগবে না, সেগুলো অনেক বড় ব্যাপার। আমরা আপাতত এই তিনটে নিয়েই কাজ করব, সলিড, লিকুইড এবং গ্যাস। তো এই সলিড, লিকুইড এবং গ্যাসের মধ্যে আমরা এই শুধু গ্যাসটা নিয়ে কিন্তু এখন পড়ব। সেটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমরা হয়তো পড়েছো যে এই প্রত্যেকটা পদার্থই কিন্তু ছোট ছোট অনেক অণু নিয়ে তৈরি হয়। এখন সেই প্রত্যেকটা অণুর মধ্যে তাদের একটা ডিস্টেন্স থাকে, একটা দূরত্ব থাকে, এবং তাদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, তাই না? তো এইবারে আমরা নর্মালি কি জেনে থাকি, যখন আমরা সলিডের ক্ষেত্রে দেখেছিলাম যে সেই যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে দূরত্ব কিন্তু খুবই কম থাকে, এবং এতটাই কম থাকে যে তারা খুব বেশি আর কি মুভমেন্ট করতে পারে না, তারা একটা জায়গায় থেকেই শুধুমাত্র ভাইব্রেট করতে পারে। শোনা, জোরে বলুন, শুনতে পাচ্ছ? হ্যালো, সবাই আওয়াজ ঠিক আছে না? আমি আরেকটু জোরে বলবো? আওয়াজ ঠিক আছে তো? ওকে,
ক্লিয়ার আছে এবার? হ্যালো হ্যালো, ক্লিয়ার আছে এবার? ঠিক আছে, মাইকটা লাগানো ছিল না সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, এখন ক্লিয়ার তো? ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা সলিডের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এর যে অণুগুলো আছে সেগুলো কিন্তু খুবই কাছাকাছি থাকে। কাছাকাছি থাকার জন্য যেটা হয়ে যায় সেটা হচ্ছে এরা খুব বেশি মুভমেন্ট করতে পারে না, এবং বলা যেতে পারে যে এদের যে আন্তরাণবিক যে দূরত্বটা সেটা খুবই কম থাকে। কিন্তু আমরা যখন লিকুইড দেখবো, লিকুইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ যে অণুগুলো একটু একটু দূরে থাকে, মানে সলিডের মতো অতটা গা ঘেঁষাঘেঁষি করে থাকে না, একটু ডিস্টেন্স থাকে। আর যদি আমি বলি গ্যাসের কথা, গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অণুগুলো অনেকটা ডিস্টেন্সে আছে, মানে অনেকটা দূরে দূরে আছে। এবারে তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে পদার্থের যে তিনটে অবস্থা আমরা পড়েছিলাম, সলিড, লিকুইড এবং গ্যাস, তো সলিডের ক্ষেত্রে এই যে আন্তরাণবিক দূরত্বটা সেটা সব থেকে কম, লিকুইডের ক্ষেত্রে একটু বেশি, আর গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি। আর আমরা কি পড়বো সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে যে এই যে যত দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে না অণুগুলোর মধ্যে, তাহলে আমরা বলতে পারি এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বলটা সেটাও কম হয়ে যাচ্ছে। দূরত্ব যত বাড়বে তত আকর্ষণ বল যেটা সেটা অবভিয়াসলি কমই থাকবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বলটা সব থেকে কম হবে, লিকুইডের ক্ষেত্রে তার থেকে একটু বেশি হবে, সলিডের ক্ষেত্রে অনেকটা বেশি হবে। তাহলে অণুগুলো যত কাছে কাছে থাকবে তত হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। তাহলে এই হচ্ছে আমরা গ্যাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হলো। এইবারে আমরা এর সঙ্গে আরেকটা জিনিসও তোমাদের বলে দেব। হ্যালো, কিছু বলছো? আওয়াজ আসছে তো? ক্লিয়ার আসছে তো? হ্যালো, ক্লিয়ার আসছে তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাসের আয়তন। দেখো, গ্যাস পড়তে গেলে তোমাকে কিছু কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা রাখতেই হবে। সেটা হচ্ছে গ্যাস পড়তে গেলে যে মেজারেবল যে কোয়ান্টিটিস গুলো সেগুলো কি কি আছে, মানে পরিমাপযোগ্য কোন কোন রাশিগুলো আছে। সবার প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে কি আয়তন, তারপর আসছে কি চাপ, তারপর আসছে কি তার যে মাস আছে সেটা, তারপর কি আছে, তারপর আছে উষ্ণতা, তারপর কি আছে ঘনত্ব। দেখো, মাস তুমি জানো, ভলিউম তুমি জানো, তো অবভিয়াসলি ঘনত্ব তো বেরিয়ে যাবে, মাস বাই ভলিউম করে ইজিলি বেরিয়ে যাবে ব্যাপারটা, তাই না? একটুখানি ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা? যখনই কোনো প্রশ্ন হবে তখন কিন্তু একটুখানি বলতে হবে। ক্লিয়ার আছে? তাহলে পরিমাপযোগ্য রাশি কোন কোনগুলো হচ্ছে, আয়তন হচ্ছে, চাপ হচ্ছে, ঘনত্ব হচ্ছে, উষ্ণতা হচ্ছে, আর কি মাস হচ্ছে, মানে হচ্ছে ভর হচ্ছে। ঠিক আছে, এবারে তোমরা হয়তো জানো যে গ্যাস হচ্ছে এমন একটা জিনিস যার কোনো নিজস্ব আকার বা আয়তন কিছুই নেই। মানে সেই গ্যাসটাকে আমরা যেখানে রাখবো, মানে যে পাত্রের মধ্যে রাখবো সেই গ্যাসটা তার আকারই ধারণ করবে। ধরে নাও তুমি একটা বটল নিয়েছো, একদম ফাঁকা বটল, তার মধ্যে শুধু গ্যাস আছে আর কিছু নেই, মানে নর্মাল আর কি বাতাস আছে বেসিক্যালি। তোমায় যদি আমি বলি যে 1 লিটারের একটা বটল নিয়েছো, সেই বটলের মধ্যে যে গ্যাসটা আছে তার আয়তন কত, তখন তুমি কি বলবে? 1 লিটারের বটল তো অবভিয়াসলি 1 লিটারই আয়তন হবে না। তো সেটাই হলো ব্যাপার, যে আমরা গ্যাসটাকে যে জায়গায় রাখবো বা যে পাত্রের মধ্যে রাখবো, গ্যাসটা কিন্তু সেই পাত্রেরই আকার এবং আয়তন দুটোই কিন্তু ধারণ করে নেবে। এটা হচ্ছে গ্যাসের একদম পুরো খুব সুন্দর একটা ক্যারেক্টারিস্টিক বলা যায়। তাহলে হলো, এবার এর গ্যাসের মানে আয়তনের যে ইউনিটস গুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে বলবো, এখন আমি জাস্ট একটা বেসিক আইডিয়া তোমাদেরকে ওভারঅল দেওয়ার চেষ্টা করছি। নেক্সট যদি আমি বলি যে চাপের ব্যাপারটা, চাপের ব্যাপারটা কি হবে? দেখো, আমরা যদি গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে রাখি তাহলে কি করবে, গ্যাসের যে অণুগুলো আছে তারা কি করবে, তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করবে, মারামারি করবে, আর কি করবে, আর যে পাত্রে রেখেছি সেই পাত্রের দেওয়ালেও আর কি তারা ধাক্কা মারবে। তো আমরা নিশ্চয়ই তোমরা জানো যে চাপ কাকে বলে। আমি তোমায় যেটা বেসিক জিনিস জিজ্ঞেস করি যে চাপ কাকে বলে, প্রেসার কি, তাহলে তুমি কি বলবে? যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলে থাকছি, চাপ বলে থাকছি। তার মানে এই যে গ্যাসের অণুগুলো, এরা ওই পাত্রের দেওয়ালের ওপরেও কিন্তু এই একক ক্ষেত্রফলের আর কি অংশের মধ্যে লম্বভাবে যে বলটা প্রযুক্ত করছে, তার ফলে চাপের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তার মানে এইভাবে হয়ে যাচ্ছে কি, চাপের কনসেপ্টটাও ক্লিয়ার হলো, গ্যাসের মানে গ্যাসের যে চাপ হলো সেটাও ক্লিয়ার হলো। নেক্সট টেম্পারেচার আছে। টেম্পারেচার তো সবাই তোমরা জানো, যে আমরা যদি কোনো একটা পদার্থকে
তাপ প্রদান করি তাহলে তার উষ্ণতা বাড়ে, আর যদি তাপটাকে কমিয়ে দিই তাহলে হচ্ছে উষ্ণতা কমতে থাকে। খুবই সিম্পল ব্যাপার, তাই না? এটা তো একদম বেসিক দিয়ে আমি শুরু করছি, যাতে করে তোমরা একদম পুরো বেস থেকে জিনিসটাকে তৈরি করা শুরু করো। এখানে তোমরা হয়তো অনেকেই আমি যেগুলো বলছি সেগুলো সবই জানো, অবশ্যই জানো। এখন তোমরা অনেকটাই বড় হয়ে গেছো, ক্লাস 10-এ পড়ো, এগুলো তো খুব সোজা জিনিস তোমরা জানো, বাট তাও আমি শুরু করার আগে আমি একদম বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? নেক্সট আমরা আর কি কি আছে, নেক্সট আমরা বলতে পারি যে আমরা গ্যাসের মাস জানি, ভলিউম জানি, আগেই বলেছি, তাহলে ডেনসিটি বার করা তো কোয়াইট সিম্পল, তাই না? ভেরি ইজি, m/v, তাই তো? এই হলো ব্যাপার। তো আমাদের এই চ্যাপ্টারে যেটা মেন আকর্ষণ এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে এই যে আমরা এত মেজারেবল কোয়ান্টিটিস গুলোকে জানলাম, লাইক ভলিউম জানলাম, প্রেসার জানলাম, টেম্পারেচার জানলাম, এগুলো জানলাম। তো এইগুলোর পরিবর্তনে, মানে একটার পরিবর্তনে অন্যটা কিভাবে পরিবর্তিত হয়, সেইটা রিলেটেড বিভিন্ন রকমের সূত্র আছে, বিভিন্ন রকমের বিজ্ঞানী বিভিন্ন সময় এই সূত্রগুলোকে তারা। গ্যাসের মাস কি? গ্যাসের মাস দেখো, পদার্থের মাস। মাস কাকে বলছে? মাস হচ্ছে সেই জিনিস, যে জিনিসটা নিয়ে সেই পদার্থটা তৈরি হচ্ছে। সাউন্ড বাড়ান, আমি তো যথেষ্ট জোরেই কথা বলছি, শুনতে পাচ্ছ? হ্যালো, বাকিদের কি অসুবিধা হচ্ছে সাউন্ডে? অসুবিধা হচ্ছে না তো? এ বাবা, তোমার অসুবিধা হচ্ছে কেন? তুমি তাহলে একটু, হ্যাঁ, হেডফোনটা লাগিয়ে নাও একটু। অসুবিধা হচ্ছে না তো? একদম ঠিক আছে, ঠিক আছে। কারণ আমি যথেষ্ট জোরেই কথা বলছি আর কি, আর মাইকটা আমার এইখানে দেখতেই পাচ্ছি, এই যে এইখানে লাগানো আছে মাইকটা, সেটাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড ওকে। হ্যাঁ, হেডফোন ইউজ করে নাও। ওকে, তাহলে যেটা বলছিলাম যে এই যে মেজারেবল কোয়ান্টিটিস গুলোর কথা বলছিলাম আমি, যে আমাদের ভলিউম আছে, প্রেসার আছে, টেম্পারেচার আছে, এইগুলোর একটার পরিবর্তনে অন্যটা কিভাবে পরিবর্তিত হয়, এটা রিলেটেডই বিভিন্ন রকমের সূত্র বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বলে গেছে। সেটা নিয়ে আমরা পড়বো বয়েলস ল, বয়েলের সূত্র, চার্লস ল, চার্লসের সূত্র, এরকম সব কিন্তু পড়বো। অ্যাভোগাড্রো আছে, গেলুসাক আছে, এরকম সব অনেক কিছু আছে যেগুলো কিনা আমরা পড়বো। নেক্সট আমরা আর কি পড়বো? নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে, দেখো এখানে সবকটা পয়েন্ট করে করে আমি লিখে দিয়েছি। প্রথমে আমাদের কি হয়ে গেল? প্রথমে আমাদের হয়ে গেল হচ্ছে গ্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা। নেক্সট বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো, গেলুসাক। তারপরে হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ এবং আর এর মান নির্ণয়। আদর্শ গ্যাস সমীকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এই গ্যাসের চ্যাপ্টারে। এটা আছে, আর একটা হচ্ছে সমন্বয় সূত্র যেটা আছে P1 V1/T1 = P2 V2/T2, ওইটা আর কি, মানে বয়লার চার্লসের যে সমন্বয় সূত্র সেটা আছে। এই দুটো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাস, ঠিক আছে? তো আদর্শ গ্যাস সমীকরণ কি করে প্রতিষ্ঠা হবে, মানে কি করে এটা এলো, সেটা আমি সব করে দেখাবো, পিডিএফ এও আছে, সব করে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নেক্সট আর এর মান নির্ণয়। আর এর মান, দেখো আর এর মানের ক্ষেত্রে তুমি হয়তো দেখে থাকবে যে ওখানে অনেক বড় বড় সমস্ত ইউনিটস থাকে, তাই না? আর এর এসআই তে একটা ইউনিট হলো, সিজিএস একটা ইউনিট হলো, তারপরে লিটার অ্যাটমসফিয়ার একটা ইউনিট হলো, তার আলাদা ভ্যালু আছে। এগুলো মনে রাখা একটুখানি কঠিন হয়ে যায়, তাই না? এবং মনে হয়তো রেখেও দিলে সামহাও, কিন্তু যখন করতে গেলে সেখানে তোমার মনে হলো যে আচ্ছা এখানে আমি এসআইটা ইউজ করবো না সিজিএসটা ইউজ করবো নাকি লিটার অ্যাটমসফিয়ারটা ইউজ করবো। তো এই সমস্ত অনেক রকমের কনফিউশন তৈরি হতে পারে, তাই না? এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, তোমরা তো জানো এই কনফিউশন হয়তো তোমাদের অঙ্ক করতে গিয়ে হয়তো হয়েছে অলরেডি, তাই না? তো সেগুলো রিলেটেড একদম ডিটেলসে আমি করিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। নেক্সট আর কি আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের আণবিক স্তরে আদর্শ গ্যাসের আচরণ, মানে একটা কাইনেটিক থিওরি যেগুলো আছে গ্যাসের ক্ষেত্রে, ওই রিলেটেড আমরা একটুখানি পড়বো। তারপরে আমাদের যেটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফ বলতে কি বোঝাচ্ছে? চারটে গ্রাফ আমাদের করতে হবে। একটা হচ্ছে আমাদের পিটি, একটা ভিটি, একটা পিভিপি, আর একটা হচ্ছে পিভি। এই হচ্ছে চারটে গ্রাফ আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে। এই চারটে গ্রাফ আমি আলাদা করে করে সব করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা অ্যাকচুয়াল চ্যাপ্টারে শুরু করি, মানে শুরু করি ভেতর থেকে। এটা আমরা একদম তো জাস্ট বেসিক তোমাদের বলে দিলাম যে এই এই জিনিসগুলো আমরা করব। এবারে শুরু করা যাক। তাহলে সবাই রেডি তো? এখনো অবধি সব ঠিকঠাক আছে, মানে সব বুঝতে পারছো? ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, একদম। হ্যাঁ, এইখানে ওই জিনিসগুলোই লেখা আছে, বেসিক জিনিস যেটা আমি তোমাকে আগে বলছিলাম। গ্যাসের আয়তন মানে লেখা আছে গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার আয়তন থাকে না, এদের মধ্যে আকর্ষণ বল নগণ্য, গতিশক্তি তীব্র, এই ব্যাপারগুলো তোমার আগেই আমি বলে দিয়েছি, এইগুলো লেখা আছে। গ্যাসের চাপ সম্পর্কেও তোমায় বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। এবারে সবাই কিন্তু চুপ করে পড়াটা ভালো করে শুনে নাও, ঠিক আছে? চলো, এবার কিছু একক আছে। আয়তনের একক তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা আয়তনের একক কি আছে, মানে এসআই একক কি আর সিজিএস একক কি, সব আবঝা দেখা যাচ্ছে, আবঝা দেখা যাচ্ছে তোমার, তাহলে তো নেটটাকে একটু তোমায় ঠিক করতে হবে।
হ্যাঁ, একটু ওয়েট করো, তাহলে হয়ে যাবে, নাহলে পরে তুমি রেকর্ডিংটাকে আরো ভালোভাবে দেখতে পারো, সেটাও না। তো আবজা দেখা যাচ্ছে কোনো নেটের হয়তো একটু প্রবলেম হতে পারে, না সেই কারণে হতে পারে। কারণ এখান থেকে তো পুরো ক্লিয়ার, আমার পিডিএফ তো পুরো ক্লিয়ার। ঠিক আছে, তুমি ভালো করে শোনো পড়াটা, আমি বেশিরভাগ পুরোটাই ডিকটেট করছি, পুরোটাই আর কি বলছি, মুখে বলছি, তো তুমি ভালো করে শোনো, তাহলেই বুঝতে পারবে যে আয়তনের যে একক, আয়তনের একক আমি যদি বলি যে আচ্ছা এসআই ইউনিটে আয়তনের একক কি, তাহলে সবাই জানে কি হবে, সেটা মিটার কিউব। আর সিজিএস এ কি হবে, সিজিএস হচ্ছে সেন্টিমিটার কিউব। আর যদি আমি বলি যে চাপের একক কি, চাপের একক হচ্ছে এসআই ইউনিটে কি হবে, পাস্কাল হবে। এখন পাস্কালের মানে হচ্ছে 1 পাস্কাল মানে কি বলতো, 1 পাস্কাল ইকুয়ালটা আমরা বলতে পারি যে 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এসআই তে আমরা দু রকমই বলতে পারি, পাস্কালও বলতে পারি বা নিউটন পার মিটার স্কয়ারই বলতে পারি, একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট আমরা কি বলবো, সিজিএস। সিজিএস ইউনিট কি আছে, সিজিএস ইউনিট হবে আমাদের কি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এখন এখানে একটা মজার জিনিস তোমায় বুঝতে হবে যে প্রেসার মানেটা কি। প্রেসার মানে হচ্ছে এটাই যে, যেটা আমি তোমাকে আগেই বলেছি যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, মানে প্রেসার ইকুয়ালটা আমি বলতে পারি যে বল বাই ক্ষেত্রফল। এখন তুমি জানো যে বলের ইউনিট কি, বলের একক কি, এসআই তে বলতে গেলে নিউটন, সিজিএস এ বলতে গেলে ডাইন, খুবই সিম্পল জিনিস। তাহলে এইখানে তুমি জিজ্ঞেস করি যে তাহলে প্রেসার ইকুয়াল টু বলতে পারো যে বল বাই ক্ষেত্রফল, বলের একক যদি নিউটন হয় উপরে লিখলাম, আর ক্ষেত্রফলের একক এসআই তে মিটার স্কয়ার, নিচে মিটার স্কয়ার লিখে দিলাম। তার মানে তো এই দুটোকে কম্বাইন করেই তো আমরা চাপের এসআই এককটা পেয়ে গেলাম না, যে নিউটন পার মিটার স্কয়ার। সিম্পল ভাবে হয়ে গেল, তোমাকে আলাদা করে মনেও রাখতে হবে না, তুমি জাস্ট বলের এককটা জানো, ক্ষেত্রফলটা জানো, বলের একক বাই ক্ষেত্রফলের একক করে দাও, ব্যাস চাপের এসআই একক পেয়ে গেলে নিউটন পার মিটার স্কয়ার। সিজিএস এর ক্ষেত্রে সেম, কেমন দেখো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার দিয়েছে, তার মানে ডাইনটা কি, ডাইনটা হচ্ছে বলের সিজিএস ইউনিট, আর সেন্টিমিটার তো অবভিয়াসলি আমরা সবাই জানি যেটা হচ্ছে আমাদের কোন ক্ষেত্রফলের সিজিএস ইউনিট যেটা সেন্টিমিটার স্কয়ার, সেটা আমরা ওরকমভাবে লিখতে পারি যে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। সাউন্ডটা মাঝে মধ্যে কেটে যাচ্ছে, এটা কি এই প্রবলেমটা কি সবার হচ্ছে, সাউন্ড কেটে যাওয়ার ব্যাপারটা মাঝে মধ্যে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একটুখানি চেক করে নাও, তো ওটা অনেক সময় নেটের প্রবলেমের জন্য ব্যাপারটা হতে পারে। অনেকেই তো বলছে না 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 বলছে, মাঝে মধ্যে একজন হ্যাঁ বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়ছিলাম যে চাপের এসআই একক পড়ে নিলাম, সিজিএস এককও পড়ে নিলাম। এছাড়াও তো আমরা চাপকে অনেক সময় অন্যান্য আরো ইউনিটে দেখেছি, যেমন অ্যাটমসফিয়ারে দেখেছি 1 এটিএম প্রেসার, 2 এটিএম প্রেসার, সব দেখেছি তো। এছাড়া বার আছে, মিলিবার আছে, এরকম সব অনেক আরো আছে, একটা টর বলেও একটা ইউনিট আছে, টিও আর আর টর, এরকম সব কিন্তু আছে। তো এগুলো আমরা নিয়ে আস্তে আস্তে পড়বো। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তোমাদের যখন অঙ্ক যখন দেবে না, অঙ্কের মধ্যে কি করে এইগুলোকেই ঘুরিয়ে দিয়ে দেয়, যে তোমাকে হয়তো দিয়ে দিল এটিএম এ দিয়ে দিল, বা তোমাকে হয়তো একটা অঙ্কে দিয়ে দিল কোন একটা জায়গাতে সিজিএস ইউনিট দিল, অঙ্কটা করতে গেলে হঠাৎ করে একটা জায়গাতে কোনো একটা রাশির মান বা ইউনিট সেটাকে ঘুরিয়ে এসআই তে দিয়ে দিল। তুমি এবার মানে ইউনিটটাকে চেঞ্জ না করে অঙ্কটা করলে ভুল হয়ে গেল, কারণ তোমাকে যে কোনো একটা ইউনিট সিস্টেমে পুরো জিনিসটাকে নিয়ে এসে তারপরে করতে হবে। অঙ্ক যখন ভুল হয়ে যায়, মনে রাখবে যে বেশিরভাগ সময় এই কারণেই হয়, যে ইউনিটটা তুমি চেঞ্জ করোনি, ইউনিটটা উল্টো পাল্টা হয়ে গেছে, এইরকম ব্যাপার। তো সেই জন্য আর সবথেকে আরো যেটা বড় ভুল হয় সেটা হচ্ছে এই যে আয়তনের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, আয়তনের ক্ষেত্রে কি হয়, আয়তনের ক্ষেত্রে আমরা নর্মালি মিটার কিউব সেন্টিমিটার কিউব জেনে থাকি, এবার হঠাৎ করে অঙ্কতে দিয়ে দেবে লিটারে দিয়ে দেবে, মিলিলিটারে দিয়ে দেবে। এবার তুমি যদি লিটার থেকে মিটার কিউবের কনভার্সন না জানো, বা মিলিলিটার থেকে সেন্টিমিটার কিউবের কনভার্সন না জানো, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, করতে পারবে না। তো সেই কারণে আমি নেক্সট স্লাইডে, ইয়েস হ্যাঁ দেখতে পাচ্ছ এই গেস, হ্যাঁ হুম, আচ্ছা স্লাইডটা যখন আমি চেঞ্জ করবো, সেখানে তোমাদের প্রথমে একটুখানি হয়তো আবজা দেখাতে পারে, তারপর কিন্তু জিনিসটা আবার সেম হয়ে যাবে, মানে আবার আগের মতো হয়ে যাবে, তাই সেটা নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই। তো এখানে দেখো আমি নিচে এখানে সব কিন্তু আলাদা করে করে তোমাদের বলে দিয়েছি, যে চাপের এককগুলোর মধ্যে সম্পর্ক, তোমরা পারলে এটা তোমার পিডিএফ তো পেয়েই যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখো সব কটা সুন্দর করে করে এখানে সব কিন্তু লেখা আছে, যে আয়তনের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, যে 1 সেন্টিমিটার কিউব মানে কি হয়, 1 ml হয়। 1 সেন্টিমিটার কিউব মানে সেন্টিমিটার কিউব আর এমএল কিন্তু একই রকমের জিনিস, মানে সেন্টিমিটার কিউব 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 ml, এটাকে মাথায় রাখবে। নেক্সট কি আছে, 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, 1 মিটার কিউব ইকুয়াল টু কত, 1000 লিটার।
আর তারপর আমি এটাকে একটা মিটার কিউবের সঙ্গে ডাইরেক্ট সেন্টিমিটার কিউবেরও কনভার্সন দিয়েছি, কারণ অনেক সময় তো ওই সিজিএসএসআই এর কনভার্সনটা দেয়, তো তুমি ডাইরেক্ট যদি এটা মনে থাকো তাহলে ডাইরেক্ট কিন্তু এখান থেকে এইটা তুমি লিখে দিতে পারবে যে 10⁶ সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আয়তনের বিভিন্ন এককের মধ্যে একটা সম্পর্ক আমি এখানে আলাদা করে করে বলে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের চাপের এককগুলোর মধ্যে সম্পর্ক, সেটাও আমি এখানে বলে দিয়েছি। দেখো, যেমন 1 atm প্রেসার মানে 1 অ্যাটমসফেরিক প্রেসার, সেটার ভ্যালু কত হয় 1.01325। এত মনে না রাখলে 1.013 অব্দি মনে রাখলেই হবে, 25টা না মনে রাখলেও চলবে। তো 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর 1 atm মানে সিমিলার ওয়েতে জাস্ট 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে। আর যদি তুমি এটাকে ওই আর কি এসআই তে বলো আর কি, পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ারে, সেখানে জাস্ট 10⁵ হয়ে যাবে। ঠিক আছে, আরো দুটো আমি এক্সট্রা দিয়ে দিয়েছি, বাট এই মিলিবার আর বারে খুব একটা অঙ্ক দেয় না, আর টরে তো একদমই দেয় না, খুব রেয়ার, তোমাদের সেটা নেইও, সেজন্য আমি ওটা লিখি। তো মিলিবার বারও তোমাদের সেভাবে নেই, বাট তো আমি লিখে দিয়েছি। দেখে নাও তো যে 1 atm মানে কত মিলিবার, 1013.25 মিলিবার, আর 1 atm মানে 1.01325 বার। তো এই ডেটাগুলোকে তোমরা একটুখানি মনে রাখতে পারো, এগুলোকে ক্যালকুলেশনও খুব সোজা, ক্যালকুলেশনটা আমি তোমাকে করে দেখিয়ে দেবো, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট কি আছে? আচ্ছা, সবাই যেটা বললাম সেটা কি বুঝতে পারছো? এই যে আয়তনের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, চাপের এককের মধ্যে সম্পর্ক, এগুলো কি কিছু সুবিধা হলো? মানে এগুলো তো আলাদা করে খুব একটা লেখা থাকে না, এগুলো আমি একসাথে করে দিয়েছি, সেটা কি তোমাদের সুবিধা হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, এগুলো কিন্তু অঙ্ক করার সময় খুব লাগবে, তাই জন্য আমি আলাদা করে এখানে বলে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আরেকবার বলবেন স্যার কোন জায়গাটা বলবো একটু বলো। এখানে দেখো আমি আলাদা, তুমি এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমি আলাদা করে করে সবকটাকে বলে দিয়েছি। যেমন অ্যাকচুয়ালি আমরা এগুলো করছি কেন, তার কারণ আমাদের যখন অঙ্ক করতে হবে, অঙ্কতে এইগুলোরই কনভার্সন করে আমাদের অঙ্কটা করতে হবে। অনেক সময় দেখবে অঙ্কের মধ্যে একটা মিলিলিটারে দিয়েছে আর একটা লিটারে দিয়েছে, বা একটা মিলিলিটারে দিয়েছে একটা মিটার কিউবে দিয়েছে। এবার তুমি মিলিলিটার মিটার কিউব এদের কনভার্সন গুলো জানো না, তাহলে তুমি কি করে করবে? বা এক জায়গাতে লিটারে দিয়েছে আর এক জায়গাতে তোমাকে এরকম মিটার কিউবে দিয়েছে, তুমি কনভার্সনটা জানো না যে কত হবে 1 মিটার কিউব মানে কত লিটার হবে। বাট এই যদি উল্টে দাও যে 1 লিটার, 1 লিটার মানে তুমি উল্টো করে কি লিখতে পারো যে 1/1000, তাই না? এত মিটার কিউব এইভাবে বলতে পারো তো, সেই জন্যই আমি হচ্ছে এই কনভার্সনটাকে আমি এখানে আলাদা করে করে দিয়েছি। সুনয়ন পাল কি বলছে স্যার, আরেকবার বলুন, কোন জায়গাটা বলতে হবে আরেকবার বলো একটু আমাকে, কোন জায়গাটা একটু বলো, এই এককের জায়গাগুলো আরেকবার, এই কনভার্সন গুলো। আচ্ছা, কনভার্সন গুলো যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো আয়তনের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, আয়তনের বিভিন্ন এককগুলো কি কি আছে, সেন্টিমিটার কিউব আছে, মিটার কিউব আছে, মিলিলিটার আছে, লিটার আছে, এগুলোর যে কনভার্সন গুলো সেগুলো আমি এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটাকে মনে রাখতে পারো। ঠিক আছে, যে 1 সেন্টিমিটার কিউব মানে কত হচ্ছে 1 ml হচ্ছে, 1 মিটার কিউব মানে কত হচ্ছে 1000 লিটার হচ্ছে। তুমি এটা পারলে ছোট করে স্ক্রিনশটও নিতে পারো, বা পিডিএফ তো পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর 1 মিটার কিউব মানে ডাইরেক্ট সেন্টিমিটার কিউবে কনভার্সন দিয়েছি, সেটা হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব। ঠিক আছে, সিমিলার ওয়েতে চাপের বিভিন্ন এককগুলোর মধ্যেও আমি সম্পর্ক এখানে দিয়ে দিয়েছি, যে 1 atm মানে হচ্ছে 1.01325 ইন্টু 10⁶ টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। এরকম ভাবে বাকিগুলো লেখা আছে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার লেখা আছে, নিউটন পার মিটার স্কোয়ার লেখা আছে, মিলিবার বার সব লেখা আছে। তুমি যখন অঙ্ক করবে, যখন আমি যখন অঙ্ক করাবো, তখন বুঝতে পারবে যে এই কনভার্সন গুলো কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? এটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, ফার্স্ট অবশ্যই আমি ফার্স্ট পড়াবো, এবার একদম ক্লিয়ার তাহলে এই জায়গাটা। ওকে ওকে ওকে, চলো ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের যেটা একটা ছোট কনসেপ্ট, সেটা মনে রাখতে অনেক সময় এই এসটিপি এর কনসেপ্টটা দেয়। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে প্রমাণ উষ্ণতা ও চাপ। তো সেখানে প্রমাণ উষ্ণতার ভ্যালু কি? প্রমাণ উষ্ণতার ভ্যালু সবসময় মনে রাখবি, যখনই কোনো অঙ্কতে দেওয়া থাকবে প্রমাণ উষ্ণতা, তার মানে মনে রাখতে হবে সেটা হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে প্রমাণ উষ্ণতা বলতে আমরা কি বোঝাবো, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর যদি আমি বলি যে স্ট্যান্ডার্ড প্রেসার কত হবে, স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে আমাদের 76 সেন্টিমিটার, বা 76 সেন্টিমিটারকে যদি তুমি মিলিমিটারে কনভার্ট করো সেটা হয়ে যায় 760 মিলিমিটার। এত দীর্ঘ পারদস্তম্ভের চাপ, তো সেটার যে ভ্যালু সেটাই হচ্ছে আমাদের 1 atm প্রেসার। তাহলে 1 atm প্রেসার কাকে বলছে, এই 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার দীর্ঘ পারদস্তম্ভের চাপকেই বলা হচ্ছে 1 atm প্রেসার বা 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আর সেটার সঙ্গেই এখানে এই যে সব কটা রিলেশন আমি কিন্তু এখানে আলাদা করে করে বলে দিয়েছি, যে 1 atm এর সঙ্গে ডাইন পার সেন্টিমিটার স্কয়ারের সম্পর্ক কি, নিউটন পার মিটার স্কয়ারের কি আছে, বাকিগুলো কি আছে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে যেটা চলে আসছে তার নাম হচ্ছে গিয়ে বয়েলস ল। দেখো বয়েলস ল অ্যাকচুয়ালি খুবই সোজা জিনিস। ঠিক আছে, টু 73 কেন 200টা হতে পারতো, দেখো 273 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা 0 ডিগ্রি সেলসিয়াসটাকেই হচ্ছে প্রমাণ উষ্ণতা নিয়ে কাজ করি। একটু পরে আমরা পড়বো যে কেলভিন স্কেলের সঙ্গে ডিগ্রি সেলসিয়াস এর কি সম্পর্ক আছে সেটাকে, যেখানে কি বলছে স্যার এখানে 45 ডিগ্রি অক্ষাংশের কথা, কারণ ওইটা হচ্ছে আমাদের একদম যখন মাপা হয় না তখন কিছু কিছু এরকম কন্ডিশন লাগে যেগুলোকে আমরা এরকম অ্যাপ্লাই করে তবে আমরা এটাকে মাপতে পারি, সেই কারণে এটা নেওয়া হয়েছে। ওটা অতটা এখানে ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট তোমায় মনে রাখতে হবে যে প্রমাণ উষ্ণতা মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর প্রমাণ চাপ মানে হচ্ছে 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার। ঠিক আছে, এটা একটা ব্যাপার। নেক্সট আমরা শুরু করছি বয়েলস ল। দেখো বয়েলস ল কি বলছে, বয়েলস ল যেটা বলছে সেটা হচ্ছে আমাদের যদি আমরা অপরিবর্তিত উষ্ণতা মানে আমরা যদি টেম্পারেচার এবং যে গ্যাসের ভর সেটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে ভলিউমের সঙ্গে প্রেসারের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে ভলিউম যদি বাড়ে তাহলে প্রেসার কমবে, যদি ভলিউম যদি কমে যায় তাহলে প্রেসার বাড়বে। সেজন্যই আমরা বলতে পারি যে ভি ভ্যারেজাস 1/p বা পি ভ্যারেজাস 1/p, একই কথা। তো যখন এটা লিখবে তখন ব্র্যাকেটে কিন্তু একটা জিনিস লিখে দিতে হবে। যখন তুমি হয়তো লিখলে যে পি ভ্যারেজাস 1/v, ব্র্যাকেট খুলে সেখানে কিন্তু লিখতে হবে যেখানে টেম্পারেচার এবং গ্যাসের ভর এই দুটো কিন্তু কনস্ট্যান্ট, এটাকে কিন্তু লিখে দিতে হবে, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওই দুটো যদি স্থির না থাকে তাহলে কিন্তু এই সূত্রটার কোনো মানে দাঁড়ায় না, এটাই ব্যাপার। তাহলে আমরা দুটো থেকে কি বলতে পারি, গাণিতিক রূপ তোমরা সবাই জানো যে পি ভ্যারেজাস 1/v যদি বলি, দেখতে পাচ্ছ এখানে তো পি ভ্যারেজাস 1/v, পি ভ্যারেজাস 1/v এর মানেটা কি, পি ভ্যারেজাস 1/v মানে ইকুয়াল টু করে আমি লিখতে পারি যে পি ইকুয়াল টু k/v। তো p ইকুয়াল টু k/v কে আমরা পরে কি লিখতে পারি, pv ইকুয়াল টু k। pv ইকুয়াল টু k মানে হচ্ছে কি যদি অপরিবর্তিত উষ্ণতা এবং নির্দিষ্ট ভর রাখি তাহলে সেই ক্ষেত্রে সেই গ্যাসের যে চাপ এবং আয়তন হচ্ছে তাদের যে গুণফল সেটার ভ্যালু কিন্তু অলওয়েজ থাকবে কনস্ট্যান্ট, সেটার ভ্যালু অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ছবিও দেওয়া আছে যেখানে দেখা যাচ্ছে যে ভি ভ্যারেজাস 1/p লেখা আছে। এখানে দেখা যাচ্ছে যদি আমরা এই যে 5 কেজি যেটা দেওয়া আছে এখান থেকে যখন প্রেসারটা ক্রিয়েট করা হচ্ছে, দেখো আরেকটু যে আমরা প্রেসারটা বাড়িয়ে দিয়েছি ভলিউমটা কমে গেছে। ভলিউম কমে কখন যাবে, এই যে অণুগুলো আছে না, এই অণুগুলোর মাঝে মাঝে তো অনেক জায়গা আছে, এই জায়গাগুলো যখন কমে যাবে, কমে গেলেই কি হবে, ভলিউমটা কমতে থাকবে, মানে এরা অনেক কম জায়গাতেও কিন্তু ফিট করে যাবে। তো সেই কারণেই হচ্ছে যদি আমরা প্রেসার ইনক্রিজ করি তাহলে ভলিউম কিন্তু ডিক্রিজ করবে, বা উল্টো ব্যাপারও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখান থেকে এটা জেনে গেলাম যে পিভি ইকুয়াল টু কি, পিভি ইকুয়াল টু কে, আর কে হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, পিভি ইকুয়াল টু কে, এবং আমি এখান থেকে আরেকটাও গাণিতিক রূপ বলতে পারি সেটা হচ্ছে p1v1 ইকুয়াল টু p2v2। মানে যদি স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর রাখি তাহলে কোন একটা গ্যাসের আয়তন এবং চাপের যে গুণফল সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বারবার জিজ্ঞেস করে সেটা হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক। বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনগুলো, কি কি আছে, একটা হচ্ছে আমাদের গ্যাসের ভর, একটা হচ্ছে আমাদের উষ্ণতা। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোন কোনগুলো হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা।
ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই একটা কথা বলো যে এই যে জিনিসগুলো আমি পড়াচ্ছি সেগুলো কি বুঝতে পারছো? মানে বুঝতে পারলে বয়েলস লটা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কে একজন না বলছে কেন? না কেন? কি বুঝতে পারলে না? কোন জায়গাটা বুঝতে পারলে না একটু বলো। কোন জায়গাটা বুঝতে পারলে না? আমরা যদি চাপ বাড়াই তাহলে ভলিউম কমে যাবে, এবং চাপ যদি কমিয়ে দিই তাহলে ভলিউম বেড়ে যাবে। এটা সিম্পল জিনিস, তাই না? এটাই ব্যাপার, কোনো আলাদা কিছু ব্যাপার নেই। এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে পি ভ্যারিজাস 1/v, বা উল্টো করেও বলতে পারো ভি ভ্যারিজাস 1/p। এখন তুমি জানো এই যে ভ্যারিজাস বা প্রপোর্শনাল টু সাইনটা যখন উঠে যায় তখন কি আছে? প্রথম দিকটা, আচ্ছা প্রথম দিকের কোন পোর্শন? প্রথম দিকে ওটা আমি তো এটাই বলছি, বয়সটা তো ওইটুখানি আছে যে আমরা যদি টেম্পারেচার এবং মাসটাকে যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে যদি প্রেসার বাড়াই তাহলে ভলিউম কমবে, এবং প্রেসার যদি কমাই তাহলে ভলিউম বাড়বে। তার মানে প্রেসার এবং ভলিউম এই দুটোর মধ্যে সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক, মানে উল্টো, একটা বাড়লে অন্যটা কমবে, একটা ইনক্রিজ হচ্ছে একটা ডিক্রিজ হচ্ছে, এই তো ব্যাপার। তাহলে এখান থেকে আমি ইজিলি লিখতে পারি পি ভ্যারিজাস 1/v। আর তুমি জানো যে প্রপোর্শনাল লাইফ এক্সাম্পল, লাইফে আসছে আসছে সব আসছে, সব আসছে, আমি জাস্ট এটা বেসিকটা বলে দিই তারপরে আসছে। দেখবে নেক্সট নেক্সট স্লাইডটাই দেখো, এখানে সমস্ত আর কি রিয়েল লাইফ এক্সাম্পল সব আমি রেডি করে রেখেছি, কোনো অসুবিধা নেই। বেসিকটাতে জানতে হবে, তবে তো তুমি লাইফ এক্সাম্পলে বুঝতে পারবে। তাহলে কি হচ্ছে? প্রেসার বাড়ালে ভলিউমটা কমে যাচ্ছে। ঠিক আছে? এটা গাণিতিক রূপ, গাণিতিক রূপটা এই যে p1 v1 = p2 v2। এই জায়গাটাতে তোমাদের কোনো অসুবিধা আছে কি এই জায়গাটা বুঝতে? এই যে জায়গাটা বুঝতে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটার উপরেই কিন্তু ছোট ছোট অঙ্ক অনেক আসবে, যে p1 v1 = p2 v2। ওকে ওকে ওকে, চলো এবার নেক্সট যাই। তো এইখানে আমি এটা এই করে রেখেছি, যেখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে এটাই যে দৈনন্দিন জীবনে বয়েলের সূত্র, মানে বয়েলের সূত্র দৈনন্দিন জীবনে কোথায় কোথায় কাজে লাগে। দেখো সবার প্রথম যেটা কাজে লাগে সেটা হচ্ছে বাইসাইকেল পাম্প। এই যে সাইকেলের পাম্প দিচ্ছ হয়তো, সেই বাইসাইকেল পাম্প, সেখানেও কিন্তু বয়েলস লটাই কাজে লাগে। তুমি যখন ওইটা পিস্টনটা যখন প্রেস করছো, তার মানে কি হচ্ছে? প্রেসারটা বাড়াচ্ছ, আর প্রেসার যখনই বাড়বে কি হয় বলতো? এই জিনিসটা নিচে নামে, তাই তো? আর এইখানে থাকা হাওয়াটা এইটার মাধ্যমে তোমার সাইকেলের চাকার মধ্যে চলে যায়। তার মানে কি হচ্ছে? তুমি যখন এটাকে প্রেস করছো এর ভলিউমটা কি হচ্ছে? কমছে। আর তুমি যখন এটাকে তুলে নিচ্ছ আবার এখানে অটোমেটিক্যালি ভলিউমটা বেড়ে যাচ্ছে। এটাই তো হলো ব্যাপার। আর সিমিলার ওয়েতে সিরিঞ্জ, সিরিঞ্জও তো সেম জিনিস। সিরিঞ্জের এই জিনিসটা কি হয়? এই জিনিসটা যখন আমি এখানে প্রেস করো তখন কি হয়? এই জায়গাটার ভলিউম কমতে থাকে। আর এটাকে যখন তুমি বাইরে বার করে নাও তখন কি হয়? এই জায়গাটা আবার আগের মতো ভর্তি হয়ে যায়, হাওয়া চলে আসে সবই, তাই না? বা আমরা এটাকে বডিতে হয়তো কোনো কিছু রক্ত বার করছি, তখন সেটাও সেম ভাবে হয়ে যাবে, তাই না? তার মানে সিরিঞ্জ, বাইসাইকেল পাম্প, তারপরে আরো আছে এই যে আমাদের যে আমরা ব্রিদিং করছি, মানে ইনহেল করছি এক্সেল করছি, সেখানেও কিন্তু সেম জিনিস। যখন তুমি ব্রিদিং করো তখন কি হয়? এখান থেকে হাওয়া ঢুকছে, ঢুকে এটা পুরো একদম ভর্তি হচ্ছে লাংসে, তখন কি হয়? এই হচ্ছে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা নিচের দিকে যায়। তার মানে কি হলো? ভলিউমটা বাড়লো এবং প্রেসারটা এখানে ডিক্রিজ হলো, এই দিকে চলে এলো। আর যখন আমরা এক্সেল করছি তখন এই ডায়াফ্রামটাই উপরের দিকে চাপ দিচ্ছে, যাতে করে এই হাওয়াটা এইখান থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। আর সিমিলার ওয়েতে এই যে আমাদের, তোমরা বডি স্প্রে ইউজ করো, সে বডি স্প্রে আছে বা যে কোনো এরোসল ক্যান যেগুলো বলে আর কি, সবকিছু সেগুলো সেম ভাবে থাকে। এইখানে যে গ্যাসটা থাকে, গ্যাসটা তো কিভাবে থাকে? লিকুইড ফর্মে থাকে, হাই প্রেসারে এটাকে লিকুইফাই করে রাখা থাকে। কিন্তু যখন স্প্রে করবে সেখানে দেখবে কি হয়? ওই যে নজেলটা আছে, এই যে ফুটো মতোটা, সেটা ওপেন হয়ে যায় এবং এর মধ্যে থাকা লিকুইড গ্যাসটা এইখানে পুরো গ্যাস হয়ে বাইরে বেরিয়ে যায়। তো এটাও তো বয়েলস ল, যে প্রেসারটা আমি বাড়াচ্ছি, তার মানে কি হচ্ছে? ভলিউম কমে যাচ্ছে, ভলিউম কমে সেটা এরোসল ক্যানের মধ্যে লিকুইড হয়ে থাকছে। এবার যখন আমি প্রেসারটাকে কমিয়ে দিচ্ছি ভলিউম বেড়ে যাচ্ছে, সেটা লিকুইডটা আবার গ্যাসে কনভার্ট হয়ে চারদিকে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এতগুলো আমাদের রিয়েল লাইফ বয়েলস ল এর এক্সাম্পল। ক্লিয়ার হচ্ছে? যখন দেখো একটা কথা আমি বলি, যখন ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের যে কোনো জিনিস পড়বে না, তখন একটুখানি রিয়েল লাইফের সঙ্গে আর কি কম্পেয়ার করার চেষ্টা করবে, দেখবে খুব ইজি হয়ে যাবে। আমি বলবো না যে সবকিছু মুখস্থ করবে, মুখস্থ করে কিছু হবে না অনেস্টলি। তুমি যদি বুঝে বুঝে পড়ো, সাবজেক্টটাকে ভালোবাসো, তাহলে দেখবে এটা দিয়ে অনেক কিছু হতে পারে। ঠিক আছে? ভালোবাসতে হবে জিনিসটাকে, তাহলেই হবে। আর যদি না ভালোবেসে জাস্ট ওই জলের মতো মুখস্থ করো, না বুঝে, তাহলে কিন্তু
অনেস্টলি বলতে গেলে চাপ বাড়বে এবং সেইভাবে কিন্তু ভালো রেজাল্টও আসবে না। তাই ভালো করে বোঝো, রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করো জিনিসটা এবং সেইভাবে এগিয়ে চলো। ঠিক আছে, আমি তোমাদের চেষ্টা করবো যতটা আর কি রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করে পড়ানো যায়। বাকিটা এবার তোমাদের দায়িত্ব, তোমরা কিভাবে জিনিসটাকে পড়বে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা চলে আসছে সেটা কি, সেটা হচ্ছে চার্লস ল। আচ্ছা দেখো, চার্লস ল এর একটা খুব বেসিক আছে, বেসিক জিনিস। চার্লস ল এর যে নর্মাল জিনিসটা সেটা কি বলছে দেখো, বয়েলস লতে আমরা কি পড়লাম? বয়েলস লতে হচ্ছে আমাদের টেম্পারেচার এবং গ্যাসের যে মাস সেটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ। হাইড্রোলিক তো এই চ্যাপ্টারে নয়, হাইড্রোলিক যখন হবে তখন আমি কিন্তু করিয়ে দেবো। হাইড্রোলিক তো এই চ্যাপ্টারে নয়। ঠিক আছে, এখন আমরা জাস্ট এইদিকে থাকি, কারণ এইখানে যদি আমি অন্য কোনো জিনিস বোঝাতে যাই তাহলে কিন্তু সময়টা অনেকটা পেরিয়ে যাবে এবং বাকিরাও আছে, তারা তো আমাদের চ্যাপ্টারটা তো শেষ করতে হবে। ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ভালো করে জেনে না, ঠিক আছে? ওটা পরে হবে, হাইড্রোলিক তো আছে, সবই হবে। আচ্ছা নেক্সট যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে চার্লস ল। দেখো চার্লস ল এর ক্ষেত্রে স্যার আপনি কি অঙ্ক? অবশ্যই অঙ্ক করাবো, আমি অঙ্ক নিয়ে এসেছি, 4টে অঙ্ক নিয়ে এসেছি, 4টে অঙ্ক করবো, এমসিকিউজ আছে সেগুলোও করবো, সবই করবো, কোনো অসুবিধা নেই। পুরো ডিটেইলড ওয়েতে আমরা এটাকে স্টাডি করবো চ্যাপ্টারটাকে। তোমরা জাস্ট এখানে টিকে থাকো, ভালো করে এনজয় করো ক্লাসটাকে, এটাই ব্যাপার। ঠিক আছে, ওকে। তো চার্লস ল কি বলছে? চার্লস ল এর যে বেসিক যে জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি ও হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এই রে, কত বড় বড় কথা, এটা তো বুঝতেই পারলাম না, স্বাভাবিকভাবে বুঝতে পারা যাবে না, কত কিছু বলছে। দেখো আমরা যদি একটুখানি ব্যাখ্যাটাকে ঠিক করে দেখি তাহলেই হবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন কত আছে, V0, এটা আমি ধরে নিচ্ছি। এবারে তোমাকে আমি একটা জিনিস বলবো যে 1 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে গ্যাসটার আয়তন চেঞ্জ হয় কত হবে বলো তো? ধরা যাক আমি V1 বলছি, V1 ইকুয়াল টু কি লিখবো? V0 প্লাস V0 বাই 273 ইন্টু 1, বিকজ আমি বলেছি যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি পায়। মানে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, V0টা ইনিশিয়ালি ছিল, প্রাথমিক ছিল, তার সাথে যোগ হলো কি V0 বাই 273 ইন্টু 1। এখানে 1 কেন লিখলাম, কারণ 1 ডিগ্রি বেড়েছে। যদি 2 ডিগ্রি বাড়তো তাহলে এইটা একদম সেম থাকতো, জাস্ট এখানে মাল্টিপ্লাইড বাই 2 হতো। ঠিক আছে, এবার ধরো 3 ডিগ্রি, সেখানে হচ্ছে V0 প্লাস সরি তো V0 প্লাস V0 বাই 273 মাল্টিপ্লাইড বাই 3 হয়ে যেত। তাহলে এবারে যদি আমি এরকম 1 2 3 না করে ডাইরেক্ট একটা আর কি একটা আননোন টার্ম নিয়ে নিই, সেটা হচ্ছে গিয়ে টি, তাহলে টি তে কি হবে? টি তে হবে এটাই যে ভিটি ইকুয়াল টু V0 প্লাস টি বাই 273 ইন্টু V0। এটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে কি হয়ে যাচ্ছে, 1 প্লাস টি বাই 273 ব্র্যাকেটের বাইরে V0। তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পেলাম, এবং এটা হচ্ছে মানে ইনক্রিজ হলে আমরা এটা বলতে পারি, যদি ডিক্রিজ হয় তাহলে আমরা এটা বলবো যে 1 মাইনাস টি বাই 273 ইন্টু V0, তাই না? তার মানে এইভাবে কিন্তু আমরা এই চার্লস লটাকে বলতে পারি। তাহলে চার্লস ল এর যে বেসিক জিনিসটা সেটা কি? চার্লস ল এর বেসিক জিনিস এটাই। ঠিক আছে, 90% ডেটা শেষ, আমি কাল রেকর্ড দেখে নেব। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো যতটা করা হয় ততটা দেখো। তাহলে এখান থেকে আমাদের 1/273 বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। তাহলে এখানে যেটা মেইন জিনিস সেটা হয়ে যাচ্ছে, আমরা যদি চাপ আর ভরটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে ভলিউম আর তার সঙ্গে যে টেম্পারেচার তার সম্পর্কটা কি হচ্ছে, সমানুপাতিক সম্পর্ক। মানে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে ভলিউম কমবে। এই হচ্ছে আমরা একটা চার্লস ল এর বেসিক জিনিস যদি আমরা বলি সেটা।
আর এখান থেকে আরেকটা কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট আসে, সেটা হচ্ছে গিয়ে চার্লসের সূত্রের ধ্রুবক, সেটা হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। তাহলে এখান থেকে দুটো জিনিস মনে রাখতে হবে, যে বয়েলস লতে আমাদের ধ্রুবক কি কি ছিল, বয়েলস লতে ধ্রুবক কি কি ছিল একটু লিখে দাও তো। বয়েলস লতে ধ্রুবক কি কি ছিল? হ্যাঁ 273 কেন হয়, 273 কেন হয় সেটা আমি একটু পরেই বলবো, একটু পরে, একটু দাঁড়িয়ে যাও, কারণ আমাদের একটুখানি অ্যাবসলিউট স্কেলটা আমরা যখন পড়বো, কেলভিন স্কেল যখন পড়বো, তখন এই সমস্ত কোশ্চেনের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর কোশ্চেন করেছো, 273 কেন হয়, ভেরি গুড। আচ্ছা, তাহলে বয়েলস ল কি হচ্ছে, মাস এবং টেম্পারেচার, একদম ঠিক কথা। চার্লসের সূত্রে ধ্রুবক কি আছে, গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। ঠিক আছে, ভেরি গুড। তোমরা সবাই ভালো তো পড়াশোনা করছো দেখছি, ভালোই শুনছো পড়াশোনা, ভেরি গুড। এই তো চাই, এক্সেলেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার সেই আগের মতো নিয়ে চলে এসেছি যে দৈনন্দিন জীবনে চার্লসের সূত্র কি কি হবে। দৈনন্দিন জীবনে চার্লসের সূত্র কি কি আছে দেখো, সবার প্রথমে একটা এরকম একটা ইজি জিনিস, এই জিনিসটা সবাই জানো কি, এটা হচ্ছে ফানুস, তাই তো? যখন ফানুস ওড়ানো হয় কি করা হয়, এখানে আগুনটা জ্বালানো হয়, আগুনটা জ্বালানোর ফলে কি হচ্ছে, এর ভেতরে থাকা যে হাওয়াটা, সেটা কি হচ্ছে, তার আয়তনটা ইনক্রিজ হচ্ছে, আয়তন যখন ইনক্রিজ হচ্ছে এটা এখন ফুলে যাচ্ছে, আর একটু যখন ফুলে যাবে দেখবে অটোমেটিক্যালি তোমাকে ধরে থাকতে হবে না, ইজিলি ওটা উড়ে চলে যাবে। তো এটা ওয়ান অফ দ্য মানে বেস্ট এক্সাম্পল অফ চার্লস ল। ঠিক আছে, আগুনটা যদি না জ্বালাও সে কি উড়বে? উড়বে না তো। এই আগুনটা জ্বালাচ্ছি কেন, যাতে করে এখানে টেম্পারেচারটা ইনক্রিজ হয়, এবং টেম্পারেচার বাড়লে গ্যাসের ভলিউম মানে ভেতরে থাকা গ্যাসের ভলিউমটাও বেড়ে যায়, বেড়ে গেলে এরকম এটা ফুলে যাবে এবং অটোমেটিক্যালি উপরে চলে যাবে। এবং সেম কনসেপ্ট, এটার যদি একটা বড় ভার্সন নেওয়া হয়, সেটা হচ্ছে এই যে এইগুলো, এখানে সবাই ঘুরে বেড়ায়, এখানে এরকম ভাবে এই যে এখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে এরকম আগুন জ্বলে, আলাদা করে ফিগুলো থাকে, এই ব্যাপারটা। আরো আছে, এইটা দেখো, এইরকম বল হয়তো তোমরা দেখেছো, পিং পং বল, অনেক সময় কি পিং পং বলটা এরকম ভাবে আর কি হয়ে যায়, তুবড়ে যায় আর কি, এরকম আর কি হয়ে যায়। তো এইটাকে ঠিক করার সব থেকে ইজি ওয়েটা কি বলতো, একটু গরম জল নেবে, গরম জল নিয়ে এটাকে জাস্ট ফেলে রাখবে, কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, ওর বলের মধ্যে যে হাওয়াটা আছে তার আয়তনটা ওই জলের উষ্ণতার জন্য বৃদ্ধি পেয়ে ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটা বাড়িতে তোমরা করতে পারো, খুব ইজি, খুব সুন্দর জিনিস। তারপর এই জিনিসটাও একটা ভালো আছে, এটা কোনো বেলুন নিয়েছো, এটা বাড়িতে করতে পারো। একটা বেলুন নিয়েছো, বেলুন নিয়ে ফুলিয়েছো, ফুলিয়ে হচ্ছে ছাদে গরম রোদ আছে সেখানে রেখে দিয়েছো, মানে রোদ আছে সেখানে, সেরকম জায়গায় রেখে দিয়েছো, কিছুক্ষণ পরে কি হবে, বেলুনটা ফেটে যাবে। কেন ফেটে যাবে? তার কারণ ওই সূর্যের টেম্পারেচারের জন্য এর মধ্যে থাকা এয়ারটা, যে ভলিউমটা আছে সেটা ইনক্রিজ হয়ে যাবে, ইনক্রিজ হতে 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 অটোমেটিক্যালি একটা টাইম পরে ফেটে যাবে। তো এই হচ্ছে কিছু কিছু দৈনন্দিন জীবনে চার্লসের সূত্রের ইয়ে। সূত্রটা অ্যাকচুয়ালি কি হলো, সূত্রটা এটাই হলো, যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমালে ভলিউম কমে যাবে। বলের পিকটা বুঝতে পারছো না? বলের পিক আছে, বলের পিকটা বুঝতে পারছো না কেন? এইটা এই ধরনের একটা পিং পং বল নেই তোমার কাছে? পিং পং বল, পিং পং বলটা মাঝখানে একটুখানি ইয়ে করে দেবে, তুবড়ে দেবে, যে তুবড়ে দিয়ে কি করবে, ওটাকে দেখছো আর ঠিক করা যাচ্ছে না, তাহলে কি করে ঠিক করবে, একটা ছোট গ্লাসে একটু গরম জল নেবে, গরম জল নিয়ে ওই তুবড়ে যাওয়া বলটাকে কিছুক্ষণ ফেলে রাখবে, কিছুক্ষণ পরে দেখবে বলটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কেন ঠিক হবে? তার কারণ হচ্ছে এটা যে তুবড়ে গেছে, এর মধ্যে তো যে গ্যাসের আয়তনটা ছিল, মানে গ্যাসের যে এটা ছিল আর কি, সেটা তো কমে গেছে। তুমি যখনই টেম্পারেচারটা বাড়াচ্ছ, ওর আয়তনটা অটোমেটিক্যালি কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? আর ইনক্রিজ হয়ে কি হবে, ওটা আগের অবস্থাতে আবার ফিরে আসবে। ঠিক আছে, এটা একবার করে দেখো। চার্লস লয়ের যে বেসিক জিনিস সেটা হচ্ছে, তোমাকে আমি এটাই বলবো, যে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে ভলিউম কমবে। ঠিক আছে, এইটুখানি জিনিস, আর কিছু না। হ্যাঁ সেটাও হতে পারে, কেন হবে না। বেলুনের ব্যাপারটা কোন, আচ্ছা এইটা এটা তুমি বাড়িতে করতে পারো, কারণ একটা বেলুনকে তুমি ফুলিয়েছো, মানে একটু ভালো করে ফুলিয়ে দেবে, মানে যতটা ফোলানো যায়, ফুলিয়ে দিয়ে সেই গরম রোদের মধ্যে রেখে দেবে, মানে রোদ আছে সেটা একটা ছাদের মধ্যে কোথাও একটা রেখে দেবে যেখানে রোদ আসছে। তো কি হবে, কিছুক্ষণ পরে দেখবে বেলুনটা আরো ফুলবে, আরো ফুলে গিয়ে অটোমেটিক্যালি ফেটে যাবে। ঠিক আছে, এটা করে দেখো, ভালো লাগবে। তার কারণ হচ্ছে এটাই। হ্যাঁ সেটাও হতে পারে, হ্যাঁ অবশ্যই সাইকেল টায়ার ব্লাস্ট, সেটাও তো অবশ্যই হবে। টেম্পারেচার বাড়লেই কিন্তু তার মধ্যে থাকা গ্যাসের যে ভলিউমটা সেটা ইনক্রিজ হতে পারে, তো সেই কারণে এই টাইপের ব্যাপারগুলো কিন্তু হয়েই থাকে। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল বাড়িতে করতে পারো, মানে টায়ার ব্লাস্ট করতে বলছি না, বেলুন নিয়ে করতে বলছি আর কি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? রিয়েল লাইফ এক্সাম্পল গুলো বুঝতে পারলে কি ইন্টারেস্টিং লাগছে না, ইন্টারেস্টিং লাগছে না, বোরিং লাগছে কি, কি মনে হচ্ছে, ভালো লাগছে?
ঠিক আছে, ঠিক আছে। ওকে। নেক্সট আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে আমাদের পরম উষ্ণতা স্কেল বা অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল। অ্যাবসলিউট টেম্পারেচার স্কেলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো নর্মালি চার্লসের সূত্রানুসারে আমরা এটা দেখেছিলাম যে VT ইকুয়াল টু 1 প্লাস টি বাই 273 ব্র্যাকেট ক্লোজ করে বাইরে V0, তাই তো? এবার এইখানে তোমাদের নিশ্চয়ই পড়তে গিয়ে একটা কোশ্চেন এসছে যে আচ্ছা, যে 1 প্লাস টি বাই 273 আছে, টি এর ভ্যালু যদি মাইনাস 273 হয় তাহলে তো ভিটি যেটা সেটা তো 0 হয়ে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে তো? যদি আমি টি এর ভ্যালুটাকে মাইনাস 273 লিখি, এই জায়গাটায় মাইনাস 273 লিখি, তার মানে মাইনাস 273 বাই 273 মানে মাইনাস 1, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে ভিটি তো 0 হয়ে যাবে। এক্স্যাক্টলি 0 হয়ে যাবে। আচ্ছা বলো দেখি, কোনো জিনিসের ভলিউম কি এরকম করে 0 হয়ে যেতে পারে? 0 ভলিউম 0 হয়ে যাওয়া মানে তার অস্তিত্বই কিছু নেই। তার মানে তো এই সূত্রানুসারে এটা বলা যাচ্ছে যে যদি আমরা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে নিয়ে যাই তাহলে যে কোনো গ্যাসের ভলিউম হয়ে যাবে 0। কিন্তু এটা তো অবাস্তব, এটা তো মানে বাস্তবে হতে পারে না, তাই না? মাইনাস 273 নিয়ে যাচ্ছি, ভলিউম 0 হয়ে যাচ্ছে, মানে তার অস্তিত্ব কিছু থাকবে না, তো ম্যাজিক হয়ে গেল ব্যাপারটা, তাই না? তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই আমরা বলতে পারি যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আমরা কি বলছি বলতো? পরম শূন্য উষ্ণতা। এই কারণেই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা। বা এটাকে আমি আরো প্রিসাইসলি বা আরো সঠিকভাবে বলতে পারি মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি ওই 273 মনে রাখলেই হবে, মাইনাস 273 মনে রাখলেই হবে, ঠিক আছে? আর একটা জিনিসও মনে রাখতে পারবো যে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যদি আমরা মাইনাস 273 থেকে আরো কমে যাই, মানে আমি যদি মাইনাস 274 করে দিই তখন কি হবে বলতো? মাইনাস 274 করলে আমাদের গ্যাসটার ভলিউম হয়ে যাবে নেগেটিভ। আচ্ছা বলো দেখি, কোনো জিনিসের ভলিউম কি নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে? কোনো ভলিউম মাস এগুলো কি কখনো নেগেটিভ হতে পারে? কখনোই হতে পারে না। এক্স্যাক্টলি। হ্যাঁ বলছি, পরম উষ্ণতা কেন বলে সব বলবো, দাঁড়াও একটু পরে, আগে একটু বলে নি, শুরু করেছি তো। এক্স্যাক্টলি, তাহলে ভলিউম কখনো নেগেটিভ হতেই পারে না। তার মানে এটা বুঝতে হবে যে এই মহাবিশ্বে এই মাইনাস 273 কম উষ্ণতা কিন্তু আর কখনোই আনা পসিবল হবে না, ঠিক আছে? আর নেগেটিভ তো পসিবলই না, হ্যাঁ এক্স্যাক্টলি মাইনাস 274 হয়ই না, এক্স্যাক্টলি হবেই না। কেন হবে না? তার কারণ ওটা যদি হয় তাহলে ভলিউম নেগেটিভ হয়ে যাবে। ভলিউম কখনো নেগেটিভ হয় না। কিছু কিছু রাশি আছে যেগুলোর ভ্যালু কখনো নেগেটিভ হয় না। তোমার হাইট কখনো নেগেটিভ হবে? তোমার হাইট কখনো নেগেটিভ হবে? তোমার মাস কখনো নেগেটিভ হবে? নেগেটিভ হবে না। হ্যাঁ অঙ্কের মাধ্যমে হতেই পারে, বাট বাস্তব এক্স্যাক্টলি আমরা বাস্তবটা নিয়ে তো পড়ছি, শুধু অঙ্কের উপরে এটা ওরকম ভাবে কি হবে, তাই না? হ্যাঁ, এটাও একটা খুব ভালো পয়েন্ট বলেছে রুদ্র দাস, যে এক্স্যাক্টলি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসের আগেই যত গ্যাস আছে এটা কিন্তু হয় তরলে না হলে কঠিনে কিন্তু পরিণত হয়ে যাবে। এটা আমি এরপরেই বলতাম। এই যে প্রকৃতপক্ষে সমস্ত গ্যাসই আছে যেগুলো মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পৌঁছানোর আগেই তরল বা কঠিনে পরিণত হয়ে যায়। মানে ম্যাথামেটিক্যালি যদি আমি বলি, যদি কেউ পৌঁছে যায় তাহলে কিন্তু সেটা ভলিউম 0 হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটার কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে? তাহলে পরম শূন্য কেন বলে, এখান থেকে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একটাও একটু আগে বললো যে পরম শূন্য উষ্ণতা কেন বলে? পরম শূন্য উষ্ণতা এই কারণেই বলে যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটার ভলিউম হয়ে যায় শূন্য, সেই কারণে পরম শূন্য। শূন্য কথাটা এই কারণে এসেছে, কারণ শূন্য হয়ে যায় ভলিউম, তাই। তাহলে পরম শূন্য উষ্ণতা কেন বলছে? কারণ উষ্ণতা শূন্য হয়, যেখানে উষ্ণতা লেখা যেটা ভুল করে, সেটা উষ্ণতা হবে, ঠিক আছে? এনিওয়েজ, তাহলে বোঝা গেল পরম শূন্য কেন হয়। কারণ এই টেম্পারেচারে ভলিউম হয়ে যায় শূন্য, তাই বলে এটাকে পরম শূন্য উষ্ণতা। আর পরম কেন বলে? পরম বলে তার কারণ হচ্ছে এটাই, যে এই পরম শূন্য উষ্ণতার যে মানটা, মানে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা, এটা কিন্তু গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ বা আয়তন কোনোটার উপরেই নির্ভর করে না, এবং এর থেকে কম উষ্ণতা পাওয়াটাও কিন্তু অসম্ভব। এই জন্য পরম শূন্যকে আমরা পরম নামে অভিহিত করে থাকি, ঠিক আছে? পরম বলে অ্যাবসলিউট এই কারণেই বলা হয়ে থাকে যে ওটার কম তো আর পসিবল না, ওটাই একেবারে লিমিট একটা ভ্যালু, ওর কম আর পসিবল হবে না। আর এর ভ্যালুটা ওই গ্যাসটার প্রকৃতি, পরিমাণ, চাপ, আয়তন এগুলোর কোনো কিছুর উপরেই কিন্তু নির্ভর করে না, সেই কারণেই আমরা এটাকে পরম শূন্য উষ্ণতা বলে থাকি, বা ওটাকে পরম বলে থাকি আর কি।
হ্যাঁ এই তো শেখ মিরাজ সুন্দর কোশ্চেন করেছো, অ্যান্সারটা পেয়ে গেছো, বুঝতে পারলে তাহলে? এই জায়গাটা বোঝাতে পারলাম আমি? অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, পরম উষ্ণতা, পরম কেন বলছে, বুঝতে পারলে সবাই? ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরম বা কেলভিন স্কেল। মানে এই যে কেলভিন স্কেলের কথা বললাম, কেলভিন স্কেল আর আচ্ছা আমি কি বড্ড স্লো বোঝাচ্ছি? আমি কি আরেকটু ফাস্ট করতে হবে, নাকি যেরকম পেশে যাচ্ছি সেটা আমি করবো? কি করবো বলো? আরেকটু ফাস্ট করবো? এই পেসেই চলুন। আচ্ছা আচ্ছা, যেমন হচ্ছে তেমনই হোক, ঠিক আছে। আমি এই কারণে স্লো বোঝাচ্ছিলাম, কারণ এই বিষয়গুলো একটু ডিটেলসে আলোচনা করছি, কারণ এগুলো তোমাদের লাগবে না, সেই কারণেই আর কি। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি, চলো যতটা হবে দেখা যাক। যে পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের যে সম্পর্ক, সেটা কি আছে দেখো। একটা জিনিস মাথায় রাখবে যে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি আর কেলভিন স্কেলের 1 ডিগ্রির মান কিন্তু সমান হয়, কিন্তু আমরা এটাকে ওই যেটা বলেছিলাম যে -273টাকে আমরা ডিগ্রি সেলসিয়াস আর এখানে 0 কেলভিন ধরা হয়ে থাকে, মানে -273 ডিগ্রি সেলসিয়াসকে এখানে 0 কেলভিন ধরা হয়ে থাকে। এটা মাথায় রাখবে, সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি যদি বাড়ে, কেলভিন স্কেলেরও মানটা 1 ডিগ্রি বাড়বে বা 1 একক বাড়বে, ঠিক আছে। সেই জন্যই আমাদের একটা সুন্দর ফর্মুলা এখানে চলে এসেছে যে টি ইকুয়াল টু 273 প্লাস টি। তোমাকে যে কোনো একটা দিয়ে দিল, তোমাকে হয়তো বলে দিল যে 50 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, তখন জাস্ট তুমি ফর্মুলা বসিয়ে দেবে যে টি ইকুয়াল টু 273 প্লাস 50, ঠিক আছে। জাস্ট অ্যাডিশন করবে, এই ফর্মুলাটাকে মাথায় রাখবে। ছোট টি মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের কথা বলছে, বড় টি মানে হচ্ছে কেলভিন স্কেলের টি। তো টি ইকুয়াল টু 273 প্লাস 50 করে দেবে, এখান থেকে ডাইরেক্টলি তোমার কত হয়ে যাবে, এখানে এটা 3, এটা হ্যাঁ, তাহলে 323 কেলভিন, ঠিক আছে। এখানে ইজিলি কিন্তু তোমরা ডাইরেক্টলি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে পারো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে, যে টি ইকুয়াল টু 273 প্লাস টি করে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে আগে এগুলো বলে দিয়েছিলাম, চার্লস সূত্রের বিকল্প রূপ, যেটা ভি ভ্যারিজাস টি। আগে বললাম না যে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে ভলিউম কমবে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ভি ভ্যারিজাস টি, ভি ভ্যারিজাস টি মানে আমি এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়াল টু কে ইন্টু টি, বা এখান থেকে বলা যায় যে ভি বাই টি এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, কে মানে একটা কনস্ট্যান্ট, মানে ভি বাই টি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি ডাইরেক্ট এটা বলতে পারি যে v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। এটাও কিন্তু সুন্দর ফর্মুলা, এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2, এটাও কিন্তু কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের একটা বিকল্প রূপ হলো। কে স্কেলে ডিগ্রি হয় না, ওটা কেলভিন। আমরা যখন লিখি দেখো ডিগ্রি সেলসিয়াস লিখি, ডিগ্রি ফারেনহাইট লিখি, কিন্তু আমরা ডিগ্রি কেলভিন লিখবো না, আমরা কি লিখবো, জাস্ট কেলভিন লিখবো, ঠিক আছে। স্যার একটা ম্যাথ দিন, ম্যাথ দেবো তো, এই জায়গাটা দেখে নিতে হবে তো। আচ্ছা নেক্সট হচ্ছে বয়লার চার্লসের সমন্বয় সূত্র। খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি বলছি, এবার দেখে নাও, এটা খুবই ইজি। বয়লার সূত্র অনুসারে তুমি জানো যে ভি ভ্যারিজাস 1 বাই পি, ভি ভ্যারিজাস 1 বাই পি বয়লের সূত্র অনুসারে। চার্লসের সূত্র অনুসারে কি হচ্ছে, ভি ভ্যারিজাস টি। তাহলে আমি যদি দুটোকে কম্বাইন করে দিই, কি হয়ে যাচ্ছে, ভি ভ্যারিজাস টি বাই পি, যে ভি ভ্যারিজাস টি বাই পি। আর এই ভ্যারিজাস সাইনটাকে যদি আমি তুলে দিই, আমরা জানি একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসে, এবং সেই যে ধ্রুবকটা চলে এলো সেটাকে যদি আমি কে ধরি, তার মানে কি হয়ে যাচ্ছে, ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি। তাহলে পিটাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে গেল, পিভি ইকুয়াল টু কে টি, পিভি ইকুয়াল টু কে ইন্টু টি, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে বয়লার চার্লসের সমন্বয় সূত্র চলে এলো, যে ভি ভ্যারিজাস 1 বাই পি, ভি ভ্যারিজাস টি, দুটোকে সমন্বয় করলাম, ভি ভ্যারিজাস টি বাই পি হলো। তাহলে ভি ইকুয়াল টু আমরা বলতে পারি কে ইন্টু টি বাই পি, সেখান থেকে পিভি ইকুয়াল টু কে টি। তাহলে এখান থেকে আরেকটা জিনিসও বলা যায় যে দেখো পিভি ইকুয়াল টু কে টি,
তাহলে আমি এখান থেকে বলতে পারি যে পিভি বাই টি এই ভ্যালুটা অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট হবে। কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যেখানে প্রেসার, ভলিউম, টেম্পারেচার সবই চেঞ্জ হচ্ছে, তো এরকম একটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে পিভি বাই টি এর যে ভ্যালুটা সেটা কিন্তু অলওয়েজ হবে কি, কনস্ট্যান্ট হবে। তার মানে এখান থেকেই অঙ্কটা দেবে যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে, এই জায়গাটা কি বুঝতে পারলে? 50 ডিগ্রি আরেকবার বোঝাবে না, এটা 50 ডিগ্রি তো কিছুই না। দেখো তোমাকে যদি ডিগ্রি সেলসিয়াসের যে ভ্যালুটা দিয়ে দেয় সেটাকে তোমাকে জাস্ট এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট বসিয়ে দেবে, আর কিছু করতে হবে না। টি ইকুয়াল টু 273 প্লাস টি, এই টি, এই ছোট টি মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু। তোমাকে 50 দিয়েছে, তুমি 50টা এখানে বসিয়েছো, 273 এর সঙ্গে 50 অ্যাড করেছো, কেলভিন স্কেলে ভ্যালু বেরিয়ে গেছে 323 কেলভিন, ব্যাস এইটুখানি। এখানে 50 দিলে যদি 60 দিতে কি হতো, এখানে 60 অ্যাড করতে, 273 এর সঙ্গে 60 অ্যাড করতে কেলভিন স্কেলে অ্যান্সার বেরিয়ে যেত। ঠিক আছে, এইটুখানি ব্যাপার। বয়লের সূত্র থেকে চাপ আর ঘনত্বের সম্পর্ক, চাপ আর ঘনত্ব ওগুলো হয়ে যাবে, আমরা ঘনত্বের ওগুলো সব একসাথে করবো, সেই জন্য আমি এখন এখানে বলছি না, করবো। এই যে এটা যেটা বলছিলাম, এই যে P1 বাই, এই যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এটাই হচ্ছে আমাদের বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র এটা। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এই জায়গাটা বুঝতে পারলে? স্যার একটু ফাস্ট পড়াবেন, নেটওয়ার্ক শেষ হয়ে যাবে, নেটওয়ার্ক একটু বাঁচিয়ে রাখতে হবে তো। কি করে ফাস্ট পড়াই বলো তো? এগুলো তোমরা অনেকেই আছে যারা প্রথমবার পড়ছে, একটু বুঝিয়ে বুঝিয়ে তো দিতে হবে। হ্যাঁ সেটাই ব্যাপার, আমি তো পড়িয়ে দিতে পারি, কোনো অসুবিধাই নেই, কিন্তু অনেকে তো বুঝতে পারবে না, না এটাই ব্যাপার। আমি তোমাদের মানে যাতে ঠিক করে পড়তে পারো সেইটা তো দেখতে হবে, এই কারণে একটু বলছি, তুমি একটু নেটটা বাঁচিয়ে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তাহলে সমন্বয় সূত্র বোঝা গেল তো? সমন্বয়টা অসুবিধা নেই আর, সমন্বয় ঠিক আছে, সমন্বয় সূত্র ঠিক আছে তো? কমেন্ট একবার জানিয়ে দাও, দেখে নিচ্ছি আমি। ওকে 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 ঠিক আছে। কে একজন বলছেন না, রাকেশ কর না বলছে না, কেন, কি হয়েছে, কি অসুবিধা বলো? সমন্বয় করলাম, দেখো ভি ভ্যারিজাস 1/p করলাম, এটা বয়েলের সূত্রানুসারে। চার্লসের সূত্রানুসারে হচ্ছে কি জানি আমরা, ভি ভ্যারিজাস টি, দুটোকে সমন্বয় করলাম। দেখো এদিকেও ভি আছে, এদিকেও ভি আছে, তাই ভি লিখে দিলাম। আর ওইদিকে 1/p ইন্টু টি, মানে টিটা থাকবে ওপরে, টি বাই পি হয়ে গেল, তাই না? তার মানে ভি ভ্যারিজাস টি বাই পি হয়ে গেল। আর যখনই তুমি জানো যে দেখো ভি ভ্যারিজাস টি বাই পি, এবার যখনই এই সাইনটা উঠে যাবে, ভ্যারিজাস সাইনটা উঠে গেলে কি হয়, কে ইন্টু টি বাই পি, তাহলে ভি ইকুয়াল টু কি হয়ে গেল, কেটি বাই পি। এই যে ভি ইকুয়াল টু কেটি বাই পি, আমি কি করলাম, এই পিটাকে এদিকে নিয়ে এলাম, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, কি হয়ে গেল, পিভি ইকুয়াল টু কেটি। এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাই না? তাহলে পিভি ইকুয়াল টু কি হয়ে গেল, কেটি হয়ে গেল। তাহলে এইভাবেই আমরা একটা সুন্দর ফর্মুলা পেয়ে গেলাম। এবার এখান থেকে ডাইরেক্ট আমি যেটা এখানে লিখেছি সেটা দেখো, যে পিভি ইকুয়াল টু কেটি হলে, আচ্ছা পিভি ইকুয়াল টু কেটি হলে তো পিভি বাই টি ইকুয়াল টু কে হয়ে যায়, কে তো কনস্ট্যান্ট, তাই না? কেটা কি, কেটা তো কনস্ট্যান্ট, তাহলে পিভি বাই টি ইকুয়াল টু কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে যে পি ইন্টু ভি বাই টি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা অলওয়েজ হবে কি, কনস্ট্যান্ট। এবং অঙ্ক যখন দেবে দেবে দেখবে ওখানে সব বলে দিয়েছে যে প্রেসার এত ছিল, ভলিউম এত ছিল, টেম্পারেচার এত ছিল। তাহলে ওখানে প্রেসার, তার দ্বিতীয় ক্ষেত্রে প্রেসার এত হয়ে গেল, ভলিউম একটু বেড়ে গেল, তাহলে টেম্পারেচার কত হবে, তখন সেটা এবার কিন্তু সেই সময়তে বার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরকম ছোট ছোট অঙ্ক দেবে, তুমি জাস্ট এখানে ভ্যালুগুলোকে পুট করবে আর অঙ্ক করবে, এইটুখানি কাজ। তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমন্বয় সূত্রের ব্যাপার। এবার ক্লিয়ার হয়েছে? রাকেশ, রাকেশ কর, বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ তো লিখে দিয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। T2 হলো না, T2 হলো ওটা, ওটা ব্যাপার না। দেখো আমি এখানে জাস্ট দুটো কেস নিয়ে কাজ করছি, সেজন্য আমি P1 V1 মানে প্রথমবারের প্রেসার, দ্বিতীয়বারের প্রেসার, প্রথমবারের ভলিউম, দ্বিতীয়বারের ভলিউম, প্রথমবারের টেম্পারেচার, দ্বিতীয়বারের টেম্পারেচার, তাই P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 হচ্ছে। তুমি চাইলে ওখানে P3 V3 বাই T3 ও লিখতে পারো, যদি তিনটে কেস নিয়ে তুমি কাজ করো, ঠিক আছে, সেটাও লেখা যায়। বাট মেন জিনিস এটা মনে রাখবে যে P ইন্টু ভি, ঠিক আছে, P ইন্টু ভি
বাই টি, এর ভ্যালুটা হবে অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারলে তো? ঠিক আছে ঠিক আছে, এবারে নেক্সট হচ্ছে মোলার আয়তন। এই কনসেপ্টটা খুব সুন্দর, আর একটুখানি wait. কোন কথা বলেছি তো গলাটা পুড়ে হয়ে গেছে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোলার আয়তন। দেখো মোলার আয়তন মানেটা কি সেটা বুঝি। দেখো শব্দের মধ্যেই আছে মোলার আয়তন। তুমি মোল নিশ্চয়ই জানো, মোল ব্যাপারটা তুমি নিশ্চয়ই আগে পড়েছো বা আগে শুনেছো। তো মোলার আয়তন মানে হচ্ছে আমরা কোনো একটা গ্যাস নিয়ে কাজ করছি, সেই গ্যাসটার এক মোলের যে আয়তনটা কি বলে মোলার আয়তন। এর থেকে সোজাভাবে তোমাকে, তোমার মনে হয় না কোথাও তুমি এটা পড়বে বলে, যে এক মোলের যেটা আয়তন সেটা কি বলে হচ্ছে মোলার আয়তন। ঠিক আছে, যে কোনো একটা যে গ্যাসটা নিয়ে কাজ করছি তার এক মোল যে আয়তন অধিকার করে থাকে তাকেই বলে মোলার আয়তন। ঠিক আছে, এইটুখানি জিনিস তোমাকে মনে রাখতে হবে। সেটা যে কোনো রকমের গ্যাস হতে পারে, মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, এসব যা খুশি হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে এক মোল অনুপরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের যে আয়তন হয় আর কি, তাকে ওই চাপ আর উষ্ণতায় গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বলা হয়। এই হচ্ছে ব্যাপার। এইবারে আমি যদি তোমাকে জাস্ট ছোট একটা কনসেপ্ট জিজ্ঞেস করি, যে ধরো যে এন মোল অনুপরিমাণ কোনো বাস্তব গ্যাসের আয়তন যদি হয় ভি লিটার, এন মোল অনু মানে গ্যাসটার মধ্যে এন মোল আছে, এন মোলের আয়তন হচ্ছে ভি। তাহলে মোলার আয়তন মানে কি? একটু আগে বললাম যে এক মোলের আয়তন কত হবে, ইউনিটারি মেথডের অঙ্ক, ঐকিক নিয়ম কত হচ্ছে এটা, এন মোলের আয়তন যদি ভি হয়, এক মোলের আয়তন ভি বাই এন। তার মানে যে কোনো গ্যাসের মোলার আয়তন কিভাবে বার করবে, আয়তন বাই মোল সংখ্যা বা মোল অনুসংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে দেখো গ্যাসের মোল আয়তন কত হচ্ছে ভি বাই এন, ভি বাই এন। ইউনিট কি, লিটার পার মোল। লিটার পার মোল কেন বললাম, ভি হচ্ছে উপরে আছে তার মানে উপরে থাকবে লিটার, আর এন হচ্ছে আমাদের মোল সংখ্যা তাই নিচে থাকবে মোল। তাই জন্য আমরা বলতে পারি যে লিটার বাই মোল বা লিটার পার মোল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মোলার আয়তন বলতে পারি। এইবারে আমরা বিভিন্ন রকমের ক্যালকুলেশন করেছি, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে পরীক্ষালব্ধ ফলের মাধ্যমে এটা জানা গেছে যে প্রমাণ উষ্ণতায় ও চাপে মানে এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে যত গ্যাস আছে সকল গ্যাসের মোলার আয়তন মোটামুটি ভাবে এই 22.4 লিটার হয়ে থাকে। ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা, এটা মাথায় রাখতে হবে এই ডেটাটা। ঠিক আছে, যে এসটিপি তে সকল গ্যাস, যত গ্যাস আছে, যে কোনো মৌলিক যে কোনো যৌগিক গ্যাস হতে পারে, সকল গ্যাসের মোলার যে আয়তন সেটা কিন্তু আমাদের 22.4 লিটার হয়ে থাকে। এই ডেটাটা মাথায় রাখবে, কারণ এইটা নিয়ে কিন্তু অনেক অঙ্ক দেয়। যখন এসটিপি তে অঙ্ক দেবে তখন কিন্তু সেখানে 22.4 লিটারটা লিখে কাজ করতে হবে। এখানে লিটার বললাম আগে তোমাকে, সে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে লিটারের সঙ্গে মিটার কিউবের সম্পর্ক করে, এরকম ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু তোমাকে কোশ্চেন দিতে পারে। ঘাবড়ে গেলে চলবে না, ঠিক করে কিন্তু অঙ্কটাকে করতে হবে। এখানে আমরা ভ্যালুটা কিসে জানছি, লিটারে জানছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, নেক্সট আমরা যদি বলি, নেক্সট আমরা হচ্ছে অ্যাভোগাড্রো। এখন বিজ্ঞানী অ্যাভোগাড্রো, তিনি একজন ইতালীয় বিজ্ঞানী, অ্যামিলিও অ্যাভোগাড্রো। তিনি এই জিনিসটার উপর বেস করেই কিন্তু কিছু কিছু কাজ করেছেন এবং খুব সুন্দরভাবে এটাই বলেছেন যে যে উষ্ণতার চাপ যদি অপরিবর্তিত থাকে তাহলে গ্যাসটার যে আয়তন সেটা গ্যাসটার মোল অনুসংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়। তার মানে কি হচ্ছে, মানে হচ্ছে গ্যাসটার আয়তন যদি দ্বিগুণ হয়, মনে রাখতে হবে তার মধ্যে থাকা মোল অনুসংখ্যাটাও কিন্তু দ্বিগুণই হবে, 3 গুণ হবে না বা 1.5 গুণ হবে না, দ্বিগুণই হবে। তাহলে কিভাবে পরিবর্তিত হচ্ছে, সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। মানে ভি যদি বাড়ে এন বাড়বে, বা এন যদি বাড়ে ভি বাড়বে, বা যদি কমে তো কমবে। ঠিক আছে, এখানে দেখো এটা লেখাও আছে। এখানে আমরা কি করেছি, এন এর ভ্যালুটা 1 মোল, মানে 1 মোলের একটা গ্যাস নিয়েছি, তার আমি ধরে নিচ্ছি এখানে 22.4 লিটার তার ভলিউম আছে। এবার যখনই এখানে অ্যাড গ্যাস বলেছে, মানে গ্যাসটাকে আমি একটুখানি অ্যাড করেছি, এখানে 1 মোল থেকে বাড়িয়ে দ্বিগুণ করেছি, 2 মোল করে দিয়েছি। দেখা যাচ্ছে যখনই 2 মোল হয়েছে, যে ভলিউমটা ছিল সেটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। মানে 22.4 লিটার ছিল, সেটাকে মাল্টিপ্লাইড বাই 2 করে 44.8 লিটার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
আর অ্যাভোগাড্রো সূত্রের এটাই হচ্ছে সাধারণ রূপ। কি বলছে সাধারণ রূপে? একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সম সংখ্যক অণু থাকে। ওকে, ঠিক আছে? তাহলে এই জায়গাটাও এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের এই যে v1/n1 ইকুয়াল টু v2/n2, তার মানেটা কি? বা v1/v2 ইকুয়াল টু n1/n2, এটার মানেটা কি? মানে এটা হচ্ছে, দেখো, ইনিশিয়াল ভলিউম, এটা হচ্ছে ফাইনাল ভলিউম। ইনিশিয়ালি n1 ছিল, পরে বেড়ে সেটা n2 হয়েছে। মানে যে অনুপাতে n1 থেকে বৃদ্ধি পেয়ে n2 হয়েছে, সেই সেম অনুপাতেই কিন্তু বৃদ্ধি পাবে ভলিউমটা, v1 থেকে বেড়ে v2 হবে। সেটাই বললাম যে ভলিউমটা যদি দ্বিগুণ হয় তাহলে মোল অণু সংখ্যাও দ্বিগুণ হবে, বা উল্টো করে বললে মোল অণু সংখ্যাও যদি দ্বিগুণ হয় তাহলে ভলিউমটাও দ্বিগুণ হবে। তার মানে এদের বৃদ্ধি পাওয়ার যে অনুপাত সেটা কিন্তু সেম। সেই কারণে এখানে লেখা হচ্ছে v1/v2 ইকুয়াল টু n1/n2। তার মানে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে v ভ্যারিজাস n আর কি, v ভ্যারিজাস n, এখান থেকে আমরা ডাইরেক্ট এটা বলতে পারি। বা এখান থেকে এটাকে একটু ঘুরিয়ে লিখেছে আর কি, যে v1/n1 করেছে ইকুয়াল টু v2/n2 করেছে, মানে এই n1 টাকে নিচের দিকে নিয়ে এসেছে আর এই v2 টাকে এখানে উপরের দিকে নিয়ে এসেছে। এই বেসিক আর কি একটা অঙ্ক করার জন্য এটা করেছে। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো সূত্রের ব্যাপারটা বোঝা গেল। অ্যাভোগাড্রো সূত্রের ব্যাপারটা বুঝতে পেরেছিস সবাই তোরা? হ্যালো, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সবসময় মনে রাখবে যে ভলিউমের যে অনুপাতটা, মানে প্রাথমিক এবং অন্তিম ভলিউমের যে অনুপাতটা, সেটা কিন্তু মূল অণু সংখ্যার সঙ্গে সমানুপাতিক। মানে ওটা যদি দ্বিগুণ হয় ওটাও দ্বিগুণ হবে, ওটা যদি 10 গুণ হয় তাহলে ওটাও 10 গুণ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের গেলুসাকের গ্যাস আয়তনিক সূত্র। দেখো, গেলুসাকের দুটো ল আছে, তোমাদের এখানে যেটা করতে হবে জাস্ট গ্যাস আয়তনিকটা করতে হবে। আরেকটা ল আছে, সেটাকে বলা হয় হচ্ছে প্রেসার ল। সেটাকে আমরা এরকম আর কি P ভ্যারিজাস T বলে লিখি আর কি। মানে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে টেম্পারেচার বাড়লে গ্যাসের প্রেসার বাড়বে, টেম্পারেচার কমলে গ্যাসের প্রেসারটা কমবে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের এইটা নেই, এটা লাগবে না, এটা শুধু গ্রাফ আছে একটা ছোট, আর কিছু নয়, ডিটেল আলোচনা এখানে নেই। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে গ্যাস আয়তনিক সূত্র। গ্যাস আয়তনিক সূত্র গেলুসাকের, এটা কিন্তু খুবই ছোট একটা জিনিস, খুবই ইজি জিনিস। তোমার জাস্ট মাথায় রাখতে হবে যে একই চাপার উষ্ণতায়, মানে আমি যদি চাপ এবং উষ্ণতা এই দুটোকে কনস্ট্যান্ট রাখি তাহলে কি হবে? তাহলে কোন একটা গ্যাসীয় বিক্রিয়া হচ্ছে, মানে যেখানে হচ্ছে দুটো গ্যাস বিক্রিয়া করছে, উৎপন্ন পদার্থ সেটাও একটা গ্যাস। তো সেই গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলো মানে হচ্ছে যে সমস্ত গ্যাসগুলোর মধ্যে বিক্রিয়াটা হচ্ছে, বিকারক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। এখন সরল অনুপাত মানেটা কি? সরল অনুপাত মানে হচ্ছে পূর্ণ সংখ্যায় বিক্রিয়া করবে, মানে 1 2 3 এরকম আর কি, হোল নাম্বারে বিক্রিয়া করবে। আয়তনের সরল অনুপাতে মানে যদি এক আয়তন, এখানে যেমন দিয়েছে দেখো, যেমন এক আয়তন হাইড্রোজেনের সঙ্গে যদি এক আয়তন ক্লোরিন বিক্রিয়া করে, এখানের এক আর এখানের এক দুটো যোগ হয়ে 2 আয়তনই কিন্তু আমাদের হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে। তাহলে অনুপাতটা কি হয়ে গেল? দেখো 1:1:2, এটা একটা সরল অনুপাত। সরল অনুপাত কেন বলছে? এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা, মনে রাখতে হবে সবসময় কিন্তু পূর্ণ সংখ্যাতেই এটা বিক্রিয়া করবে। এটাই আমাদের গেলুসাক কিন্তু এটা ইনভেন্ট করেছেন এবং সেটাকে একটা সূত্রের আকারে তিনি প্রকাশ করেছেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তাহলে একই চাপ ও উষ্ণতাতে গ্যাসীয় বিক্রিয়া অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। তো সরল অনুপাত শব্দটা ক্লিয়ার হয়েছে যে পূর্ণ সংখ্যায় করতে হবে, বিক্রিয়া করে, এবং উৎপন্ন পদার্থটা গ্যাসীয় হলে আমরা বলতে পারি যে ওই একই চাপ ও উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তনও বিকারক গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকবে। মানে এটা এক হলে আর এটাও এক হলে এটা এক আর এক যোগ হয়ে 2 হয়ে যাবে, মানে 1:1:2 হবে। বুঝা গেল? এই হচ্ছে সরল অনুপাত। সরল অনুপাত মানে হচ্ছে একদম পূর্ণ সংখ্যায় হবে, মানে এরকম হবে না যে 1.5, এরকম হবে না 1.5 2 2.1, এরকম কিন্তু হবে না। যদি হয় তাহলে হচ্ছে 1:1:2 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তনিক সূত্রের ব্যাপার। আচ্ছা, এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। সেই আদর্শ গ্যাস সমীকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা অ্যাকচুয়ালি আমি মানে খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে আর কি বেশিরভাগ অঙ্কটা কিন্তু চলে আসবে। সরল অনুপাতটা আরেকবার বলুন। সরল অনুপাত মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যখন তুমি অনুপাত করো, অনুপাতে কিন্তু আমরা একদম পূর্ণ সংখ্যার অনুপাতের কথা বলছি, মানে লাইক ধরো 1:2:3, মানে এক আয়তন কোন একটা গ্যাস নিয়েছি, 2 আয়তন আরেকটা কোনো গ্যাস নিয়েছি, দুটো মিশিয়ে যদি উৎপন্ন পদার্থটা একটা গ্যাস হয়,
তাহলে মনে রাখবি এই 1 আর 2 যোগ করে কত হয়, 3 হয়। তার মানে উৎপন্ন গ্যাসটা এই 3 আয়তনেই হবে। তাহলে এখানে 1 আর এখানে 2 যোগ হয়ে কত হলো, 3 হলো। তাহলে দেখো 1 2 3 এটা সবকটা পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। তার মানে আমরা এটা বলতে পারি যে 1:2:3 হবে। মানে এই অনুপাত যেটা আমি এক্সাম্পল দিয়ে বললাম আর কি, এরকম হবে। এটাই হচ্ছে সরল অনুপাত। বুঝতে পেরেছো সরল অনুপাতের ব্যাপারটা? ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। আচ্ছা, আদর্শ গ্যাস সমীকরণ আমাদের হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি দেখো আমি এটা ছোট করে করে লিখে দিচ্ছি, মানে প্রতিষ্ঠা করে বলে দিচ্ছি। এক মিনিট, এটাকে ক্লিন করে নি। ওকে, নেক্সট যেটা দেখো, এটা কি করে আসবে দেখো, বয়েলের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে ভি ভ্যারেজেস 1/p। চার্লসের সূত্র অনুসারে আমরা বলতে পারি ভি ভ্যারেজেস টি। অ্যাভোগাড্রো সূত্র একটু আগে আমরা পড়লাম, ভি ভ্যারেজেস এন, তাই না? তাহলে এই তিনটেকে যদি আমি একত্রিত করে দিই তাহলে কি চলে আসছে, ভি ভ্যারেজেস উপরে থাকবে এন টি, নিচে থাকবে পি। আচ্ছা, তো নেক্সট ভি ইকুয়াল টু আমরা বলতে পারি, এই ভ্যারেজেস সাইনটা উঠে যাচ্ছে, কে চলে আসছে, তার মানে কে ইন্টু এন টি বাই পি। কে হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে পিটাকে আমি যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে পিভি ইকুয়াল টু কে ইন্টু এন ইন্টু টি। এইবারে অনেক পরীক্ষালব্ধ ফলের পরে আমরা জানতে পেরেছি যে আমরা যদি 1 মোল অনু পরিমাণ যে কোনো গ্যাস নিয়ে আমরা কাজ করি তাহলে দেখা যায় যে কে এর ভ্যালুটা এটা নাকি অলমোস্ট সব জায়গাতে সেম আসে, একটা কনস্ট্যান্ট আসে। তো পরবর্তীকালে কি করা হয়েছে, কেটাকে রিপ্লেস করে আমরা কি করে দিয়েছি, আর করে দিয়েছি। আর এই আর কে আমরা কি বলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। আর সেই জন্যই এখান থেকে ডাইরেক্ট চলে এলো কেটাকে ইয়ে করে রিপ্লেস করে পিভি ইকুয়াল টু এন ইন্টু আর টি, পিভি ইকুয়াল টু এনআরটি হয়ে গেল। ঠিক আছে, এবার আর এর ভ্যালু কি হবে, আর এর ভ্যালু তোমরা ইজিলি বার করতে পারবে। আমরা এখান থেকে বলতে পারি যে আর ইকুয়াল টু কি লেখা যায়, আর ইকুয়াল টু বলা যায় তাহলে পিভি বাই এনটি। আর কে সার্বজনীন গ্যাস বলা হয় না, আর কে সার্বজনীন গ্যাস বলা হয় না, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। সেই জন্যই তো বললাম যেখানে যখন আমরা 1 মোল অনু পরিমাণ গ্যাস নিয়ে মানে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেখান থেকে দেখা গেছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই এই কে এর যে ভ্যালুটা এটা না সবসময় কনস্ট্যান্ট আসে, একটা পার্টিকুলার ভ্যালু চলে আসে। তো সেই কারণে আমরা কি করেছি পরবর্তীকালে এই কেটাকে আর একটা নতুন নাম দিয়ে রিপ্লেস করে দিয়েছি, আর করে দিয়েছি। সেজন্য এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক, মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে ওটা সেমই হবে, সেজন্য সার্বজনীন গ্যাস ধ্রুবক। গ্যাস নিয়ে কাজ করছি তাই গ্যাস আর ধ্রুবক তো অবভিয়াসলি কনস্ট্যান্ট, যেহেতু সব জায়গাতে সেম থাকে সেই জন্য কনস্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেল তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলছে? বুঝতে পেরেছো যে কেন সার্বজনীন শব্দ? এটা ঠিক আছে, ভালো কোশ্চেন, খুব একটা ভালো নয় বাট স্টিল ভালো। সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি হচ্ছে, আর মানে আমরা বলতে পারি যে পিভি বাই এনটি। এবার এইখানে আমরা এসটিপি তে যদি ক্যালকুলেশন করি, 1 মোল অনু পরিমাণ গ্যাসের জন্য যদি ক্যালকুলেশনটা আমরা করি, দেখো এসআই তে যদি ক্যালকুলেশন করো, এসআই তে আমি ভ্যালুটা লিখে দিয়েছি 8.314 জুল পার মোল কেলভিন। এটা কি করে এলো, এই পি এর জায়গায় তোমরা কি লিখবে, কে কে কেন আর লেখা হয়, কে কে আর লেখা ওটা আমরা ভেবেছি তাই জন্য আমরা লিখেছি। দেখো আর ওরকম ব্যাপার না, জাস্ট আমরা আরটাকে লিখেছি, এটাই ব্যাপার, আর কিছু না। তাহলে এখানে প্রেসারের জায়গাতে আমরা কিসে লিখবো, পাস্কালে লিখবো। পাস্কাল বা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ারে কিন্তু আমরা লিখবো। ঠিক আছে, নিউটন পার মিটার স্কয়ারের ভ্যালু কি হচ্ছে, সেই প্রথমে যখন আমরা করেছিলাম সেখানে ছিল, কত ভ্যালু ছিল মনে আছে কারোর? যদি আমরা এসআই তে ক্যালকুলেট করি সেখানে আমাদের কি লিখতে হবে, 1.013 × 10⁵ পাস্কাল, সেটা লিখতে হবে পি এর জায়গায়। ভলিউমের জায়গাতে কিন্তু কি লিখতে হবে বলতো, 22.4 লিটার লিখলে চলবে না, সেটাকে আবার কিন্তু মিটার কিউবে কনভার্ট করে লিখতে হবে। এটা লিখলে ডিভাইড বাই এন এর জায়গায় 1, টি এর জায়গায় 273, এরকম ভাবে ক্যালকুলেশনটা করে এই ভ্যালু তোমার চলে আসবে। ঠিক আছে, এবং যেহেতু এটা এসআই
সেই জন্য আমরা বলতে পারি যে জুল পার মোল কেলভিন। আর তুমি একটা জিনিস জানো যে 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্গ, তাই জন্য এইখান থেকে তুমি ডাইরেক্ট সিজিএস এ কনভার্ট করতে পারো বাই মাল্টিপ্লাইং 10⁷। এই জুল ছিল, এত জুল ছিল, এটাকে আমি আর্গে কিসে কনভার্ট করব, 8.314 মাল্টিপ্লাইড বাই 10⁷ করে দেবো, ব্যাস আর্গ হয়ে যাবে। কারণ জানো যে 1 জুল মানে কি, সেই কার্জের চ্যাপ্টারে হয়তো পড়েছিলে যে 10⁷ আর্গ, তাই না? এখানে জাস্ট ওইখান থেকে কনভার্ট করে লিখে দেবে। তাহলে ভ্যালু মনে কি রাখবে, মনে রাখবে একটাই, যে এসআই তে ভ্যালু 8.314 জুল পার মোল কেলভিন। সেখান থেকে সিজিএস কনভার্ট হয়ে যাবে, 10⁷ মাল্টিপ্লাই করবে, হয়ে যাবে। আর লিটার অ্যাটমসফিয়ারে এই ভ্যালুটা মনে রাখতে হবে 0.082 বা 0.0821। সেটা দেখো, যত কম মনে রেখে আমরা বেশি আউটপুট দিতে পারবো সেই চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটাই ব্যাপার। তাহলে লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। এসআই তে এটা সিজিএস এ কনভার্ট করবে, জাস্ট 10⁷ আর্গ করে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে? আজকে আমরা ভাবছি এতটাই করব, ঠিক আছে? এবার আমি তোমাদের কিছু কোশ্চেন করব। আচ্ছা, এতটা কি তোমরা সবাই বুঝতে পারলে? দেখো, আমি এই মোটামুটি 3টে ইউনিট দিয়েই আমাদের আসে। দেখো, ইউনিট তো আরো অনেক হতে পারে, আরো অনেক আমরা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কাজটা করতে পারি, ডিগ্রি সেলসিয়াসে বার করতে পারি, এসবগুলো করতে পারি। তো তোমরা সবাই বুঝতে পারলে? এখন ততক্ষণ আমি যা পড়ালাম অনেকটাই তো পড়িয়েছি, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো, গেলুসাক, আমাদের কম্বাইনটা, তারপরে আদর্শ গ্যাস সমীকরণ। বুঝতে পেরেছো তো? ওকে ওকে ওকে, ঠিক আছে। উফ, আচ্ছা এইবার একটুখানি এমসিকিউ করো তো দেখি, পোল দেবো আমি। হ্যাঁ, এখানে দেখো আরো অনেকগুলো আছে না, এগুলো সব আর কি পরবর্তীকালে আবার আমরা পড়াবো, যখন আর কি আমাদের, এটা তো ডেমো ক্লাস হলো, ডেমো ক্লাসটা তোমার সবাই বুঝলে, হয়তো দেখতেও পেলে কেমন হলো। এটা যখন আমরা আবার পরে অফিসিয়ালি সবকিছু শুরু করবো, তখন কিন্তু এই সমস্ত জিনিস পুরো ডিটেলসে পড়ানো হবে। খুব আমি একটু আস্তে পড়ালাম, বুঝিয়ে অনেকক্ষণ সময় লাগলো সেই জন্য, তো খুব ডিটেলস আমরা কিন্তু এইগুলোকে পড়াবো, ঠিক আছে? সব দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যাড করা ছিল, আর আমি বেশি তাড়াহুড়ো করলাম না, কারণ তোমাদেরকে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট। আমি তাড়াহুড়ো করে শেষ করতেই পারি, কিন্তু সেটা তো মানে তোমাদের কিছু ভালো হবে না, তাই না? তাতে তোমাদেরকে তো বুঝতে হবে, নাম্বারটা আনতে হবে। আমার শেষ করার, তাড়াতাড়ি সিলেবাস শেষ করাটা তো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যে তোমরা যাতে ভালো করে রেজাল্টটা করতে পারো, তাই না? এটাই হলো ব্যাপার। আচ্ছা চলো, এখানে একটুখানি এমসিকিউ প্র্যাকটিস করা যাক। দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটাকে তোমরা জাস্ট একটুখানি এতেই বলে দাও, চ্যাটেই লিখে দাও, কারণ এতে দুটো অপশনই দেওয়া আছে, যে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -273.15 ডিগ্রি সেলসিয়াস, এটা সত্য না মিথ্যা? এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমরা যেটা বলবে সেটা হচ্ছে, আমি একটা পোল ক্রিয়েট করছি, সেই পোলে তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে? তোমাদের যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা, নাম্বার 4, কোনো একদিনের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে তার মান কত হবে? ঠিক আছে, এইটা তোমাকে বার করতে হবে। এখানে আমি পোলে তোমাদের পোল দিচ্ছি। এখানে দেখো, এখানে পরপর 4টে আছে, তো এটা হচ্ছে আমাদের এ, বি, সি, আর হচ্ছে এটা ডি। এটা একটুখানি বুঝে নাও, এ বি সি ডি। এখানে অ্যান্সারটা তোমরা এবার দেবে। দেখো আমি লঞ্চ করেছি। তাড়াতাড়ি অ্যান্সার করো। আচ্ছা, তো সবার ফার্স্টে যে অ্যান্সার দিয়েছে সে হচ্ছে গিয়ে প্রসূন পাল। সেকেন্ড আছে হচ্ছে তেহমিনা তাবাসুম, তারপরে প্রাঞ্জন পাল, এরকম ভাবে সবাই আছে আর কি। ভেরি গুড, তোমরা সবাই যারা অ্যান্সার দিয়েছো, এটা রাইট অ্যান্সার অবশ্যই
সি হবে। এটা কি করে হবে তোমাদের আমি আগেই বলেছিলাম, জাস্ট সেলসিয়াস স্কেলে যেটা দেবে সেটার সঙ্গে অ্যাড করে দেবে, 273 অ্যাড করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো 273 এর সঙ্গে 30 অ্যাড করলে কত হয়? 303 হয়। 303 কেলভিন, বেশ, তাই না? খুবই সোজা ছিল কোশ্চেনটা, এটা সোজা ছিল তো? হ্যাঁ, কমেন্ট সেকশনে কিন্তু কোনো অ্যান্সার দেবে না, সবাই পোলে অ্যান্সার দেবে, কারণ কমেন্টে যদি অ্যান্সার দাও তাহলে তোমার দেখে আবার অন্য কেউ অ্যান্সার দিয়ে দিতে পারে, সেই কারণে কিন্তু একদম ওইখানে অ্যান্সার করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা বলবে, নাম্বার 7 এর অ্যান্সারটা দাও দেখি। কমেন্ট সেকশনে দেবে না, এতে দেবে। অ্যান্সার দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি অ্যান্সার করো। এবার এখানে টপ করছে শেখ মিরাজ, তারপর আছে সুদীপ কুমার ব্যানার্জি, তারপর আছে প্রাঞ্জন পাল, আরো এখানে অনেকের নাম দেখতে পাচ্ছি, উৎসব ধারা, অনিন্দিতা কর, শ্রেয়সী পাল, সৌমদীপ দাস, রুদ্র দাস, অন্বেষা মন্ডল, আয়েশা খাতুন, সবাই ভেরি গুড। দেখা যাক কত হচ্ছে। ডি, হ্যাঁ একদম রাইট অ্যান্সার, ডি হবে অবশ্যই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিভি ইকুয়াল টু এনআরটি তে আমাদের আর যেটা আছে সেটাই তো কনস্ট্যান্ট। একটু আগে তো প্রশ্নটাও করলো যে কেন সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, তো ধ্রুবক মানে এটা কি? ধ্রুবক হচ্ছে স্থির রাশি, কনস্ট্যান্ট, তার মানে তো আর হবে অ্যান্সার, তাই না? ঠিক আছে, আচ্ছা লাস্ট কোশ্চেন, 8-9, লাস্ট কোশ্চেন এটাই যে নাম্বার 8 এর অ্যান্সারটা দেবে তোমরা, নাম্বার 8 মানে এইটা, নাম্বার 8টা দেবে। আবার আমি পোল ক্রিয়েট করছি, চলো অ্যান্সার দাও তাড়াতাড়ি। এখানেও টপ করেছে, কে করছে এটা? অন্বেষা মন্ডল। আচ্ছা, তারপরে হচ্ছে শেখ মিরাজ, তারপরে সুদীপ কুমার ব্যানার্জি, আরো অনেকের নাম দেখতে পাচ্ছি, প্রাঞ্জন পাল, সৌমদীপ দাস, উৎসব ধারা, রুদ্র দাস, তেহমিনা তাবাসুম, পর্ণিশা চন্দ্রা, তেহমিনা আক্তার। ঠিক আছে, তোমরা খুব ভালো অ্যান্সার করছো, ভেরি গুড। এরকম ভাবে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে যেটা বলার কথা সেটা হচ্ছে, আমরা আজকে তাহলে যে ক্লাসটা করলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা একটুখানি আমাকে জানিয়ে দিও, তাহলে আমারও তাহলে আমার নেক্সট ক্লাস থেকে আরো বেটার করতে সুবিধা হবে, বা তোমরা কিভাবে চাইছো সেটা আমার বুঝতে সুবিধা হবে, তাই না? তা আমি কি বোঝাতে পারলাম? সেটা আমাকে জানিয়ে দিও, গ্রুপে লিখতে পারো, এখানে লিখতে পারো, যেখানে খুশি। ঠিক আছে, তোমরা খুব ভালো পড়াশোনা করেছো, সেজন্য এই সমস্ত এমসিকিউর অ্যান্সার গুলো ভালো করে দিচ্ছ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবারে আমাদের স্যার কিছু বলতে চান। আমার ক্লাস হয়ে গেল, আবার গুড নাইট, গুড নাইট সবাইকে, গুড নাইট। তোমরা এখন চলে যাও না, এখানে এখন স্যার কিছু বলবেন, শুনে তারপরে যেও। ঠিক আছে, একটু ওয়েট করে যাও। হ্যালো, তো বলো সবার কেমন লাগলো, স্যার কেমন পড়ালেন তোমাদের, বলো। সবার সবকিছু ক্লিয়ার? ফ্যান্টাস্টিক, ওয়াও, ভালো, অসাম, খুব ভালো, ক্লিয়ার, ভালো, বাহ। চলো, তো
যতটা তোমাদের আমরা যে মক টেস্ট নেব তার উপরে বেস করে যতটা পড়ার স্যার পড়িয়েছেন, চ্যাপ্টারটা তো অনেকটা ভাস্ট, তাই জন্য হয়তো পুরোটা শেষ হলো না, কিন্তু এর উপরে বেস করে তোমাদের মক টেস্ট করানো হবে। ওকে, হ্যাঁ স্যার খুব সুন্দর পড়ান, তাই জন্যই তোমাদের কাছে আনা হয়েছে স্যারকে। তো তোমরা এরকম দেখতে থাকো। আরেকটি কথা যেটা আমার বলার, সেটা হচ্ছে কালকে যে রেকর্ডিংটা আমরা তোমাদের প্রোভাইড করব বলেছিলাম, সেই রেকর্ডিংটা কোনো একটি কারণে টেকনিক্যাল ইস্যু হওয়াতে ওখানে আমরা শুধু অডিওটা শোনা যাচ্ছে, বাট ভিডিওটা ভিজুয়াল হচ্ছে না। তাই জন্য তোমাদের আজকে এক্ষুনি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমার যে তোমাদের ওই ডেমো ক্লাসের একটি লিংক তোমাদের কাছে দিয়ে দেবে, এবং সেই লিংকের থ্রুতে তোমরা ইউটিউবে গিয়ে ওখানে তোমরা ওই ক্লাসটি পুরো সম্পূর্ণ দেখে নিতে পারবে। ওকে, অর্থাৎ ওই ক্লাসটি করে নিয়ে তোমরা এবারে মকটা দেবে। তাহলে তোমাদের লাইফ সায়েন্স কমপ্লিট, ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট, এবং এই ক্লাসটারও রেকর্ডিং তোমরা পেয়ে যাবে কিছুক্ষণ পরে এই অ্যাপেতেই। ওকে, আর কালকে তোমাদের কোন ক্লাস হচ্ছে তাহলে? কালকে তোমাদের কোন ক্লাস হচ্ছে? কাল হচ্ছে তোমাদের ম্যাথস। ওকে, একদম একদম ম্যাথস। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব সুন্দরভাবে কোঅপারেট করেছো, এবং যারা যারা দেখতে পারলে না তারা অবশ্যই রেকর্ডিংটা দেখে নিও। ওকে, চলো, থ্যাংক ইউ, আমরা এখানেই এন্ড করছি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। ওকে, ওকে, আমরা ওয়াইন্ড আপ করছি। ওকে, গুড নাইট, বাই, এন্ড করলাম।